আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জ্যাক লন্ডনের বিখ্যাত উপন্যাস দ্য সি উলফ। উপন্যাসটির আজ ষষ্ঠ পর্ব, ত্রয়োদশ অধ্যায়। পরের 3 দিন নিজের কাজের ওপর টমাস মাগ্রিজের কাজও আমার করতে হলো, এবং আমার মনে হয় তার কাজ আমি বেশ ভালোভাবে করেছি। বাঘা লার্সেনের অনুমোদন যে লাভ করেছি সে কথা আমি জানি, আর আমার এই অতিরিক্ত দায়িত্ব পালনের সময় খালাসিদের মুখও তৃপ্তিতে উজ্জ্বল হয়ে উঠতে আমি দেখেছি। হ্যারিসন জাহাজের সম্মুখাঞ্চল থেকে খালাসিদের খাওয়া দাওয়ার পর বাসনকোসন রান্নাঘরে ফিরিয়ে দেবার সময় আমাকে লক্ষ্য করে বলল, জাহাজে পা দেবার পর থেকে এই প্রথম একটা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেলাম। টমি রান্নার মধ্যে কেন যেন সবসময় একটা তেল চিটচিটে চর্বির স্বাদ পাওয়া যায়, আর আমার মনে হয় সেই যে ফ্রিস্কো ছেড়েছে তারপর থেকে নিজের গায়ের শার্টটা সে একবারও বদলায়নি। আমি জবাব দিলাম, আমি জানি যে সে বদলায়নি। হ্যারিসন আমার কথায় পিঠে জুড়ে দিল, আর একথা আমি বাজি রেখে বলতে পারি যে সে রাতেও ওই শার্ট পরেই শোয়। বাজিতে তুমি হারবে না, আমি সায় দিলাম। 24 ঘন্টা সেই এক শার্ট তার গায়ে, এতদিনের মধ্যে একবারও সে ওই শার্ট তার গা থেকে খোলেনি। ওর প্রচণ্ড প্রহারের প্রতিক্রিয়া থেকে সামলে ওঠার জন্য বাঘা লার্সেন কিন্তু মাগ্রিজকে 3 দিনের মাত্র সময় দিল, তার বেশি নয়। 4 দিনের দিন বাঙ্ক থেকে ঘাত ধরে তুলে নিয়ে এসে কাপ্তানকে কাজে লাগিয়ে দিল। তখনও সে খোঁড়াচ্ছে, সারা গায়ে ব্যথা, চোখ এত ফুলেছে যে প্রায় কিছুই দেখতে পায় না। সে ককাতে আরম্ভ করল, কাঁদতে বসল, কিন্তু বাঘা লার্সেনের মন গলল না। যাবার সময় কাপ্তান বলে গেল, আর দেখো, আগের মতো নোংরা খাবার পরিবেশন করো না, চর্বি ময়লা বাজে জিনিস খেতে দিও না, আর মাঝে মাঝে নিজের কাপড় জামা পরিষ্কার করো, নইলে পানিতে ফেলে দিয়ে জাহাজের সঙ্গে দড়ি বেঁধে তোমাকে টানাবো, বুঝলে? টমাস মাগ্রিজ টলতে টলতে রান্নাঘরে ঢুকল। এমন সময় জাহাজের দোলানিতে হঠাৎ টাল সামলাতে না পেরে সে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল। একটা হাত উত্তপ্ত উনুনের ওপর গিয়ে পড়ল, তারপর ছ্যাঁত করে একটা শব্দ হলো। তার পোড়া চামড়ার গন্ধ পাওয়া গেল। মাগ্রিজ যন্ত্রণায় চিৎকার করে উঠল, হায় আল্লাহ, এ কি করলাম আমি! কয়লার বস্তার উপর বসে পড়ে দুলতে দুলতে সে তার নতুন ক্ষতের পরিচর্যা করতে করতে বিলাপ শুরু করল। আমার কপালেই এত দুঃখ কেন? আমি এত চেষ্টা করি যেন দুনিয়ায় শান্তিতে কাউকে কোনো দুঃখ কষ্ট না দিয়ে জীবন কাটিয়ে দিতে পারি, অথচ আমার উপরেই সব বিপদ নেমে আসে। তার বিবর্ণ ফোলা গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল, মুখ যন্ত্রণায় বিকৃত হলো। তারপর মুহূর্তের জন্য তার মুখে একটা চরম হিংস্র ভঙ্গি ফুটে উঠল। দাঁতে দাঁত ঘষে সে বলল, উহ, ওকে যে কি ঘৃণা করি আমি! আমি জিজ্ঞাসা করলাম, কাকে? কিন্তু ততক্ষণে সে আবার তার দুর্ভাগ্যের কথা বলে ইনিয়ে বিনিয়ে কাঁদতে বসেছে। সে যে কাকে ঘৃণা করে তার চাইতে কাকে করে না সে কথা অনুমান করা সোজা ছিল। তার সমস্ত প্রকৃতি এমনভাবে বিষিয়ে গিয়েছিল যে গোটা পৃথিবীকেই সে ঘৃণা করত। জীবনের কাছ থেকে সে যে ক্রূরতা ও নিষ্ঠুরতা পেয়েছে, তার ফলে আমার মাঝে মাঝে মনে হতো যে সে যেন নিজেকেও নিজে ঘৃণা করে। সেই সব মুহূর্তে তার প্রতি এক গভীর সহানুভূতিতে আমার হৃদয় উদ্বেল হয়ে উঠত। তার উৎপীড়নে আমি একসময় আনন্দিত হয়েছিলাম, সে কথা স্মরণ করে লজ্জাবোধ করতাম। জীবন তার প্রতি সুবিচার করেনি। জীবন তাকে যেভাবে গড়ে তুলেছে তার মধ্যে একটা হীন চক্রান্ত ছিল, এবং সে চক্রান্ত দিনের পর দিন বেড়েছে। আজ তার যে অবস্থা, এছাড়া কীই বা তার হতে পারত? কি সুযোগ ছিল তার? যেন আমার অনুচ্চারিত চিন্তার খেই ধরে সে বলে উঠল, কোনোদিন কোনো সুযোগ আমি পাইনি। আমি যখন ছোট ছিলাম তখন আমাকে স্কুলে পাঠাবার জন্য, আমার ক্ষুধার্ত পেটে অন্ন জোগাবার জন্য, আমার অসুখ বিসুখ তদারক করার জন্য কেউ কি ছিল কখনো? আমার জন্য কে কবে কি করেছে? তার কাঁধে সস্নেহে হাত রেখে আমি বললাম, ঠিক আছে টমি, অত মন খারাপ করো না। শেষ পর্যন্ত দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার সামনে দীর্ঘজীবন পড়ে আছে, তুমি ইচ্ছামতো নিজের জীবনকে গড়ে তুলতে পারবে। সজোরে আমার হাত সরিয়ে দিয়ে সে আমার মুখের ওপর চিৎকার করে উঠল, মিছে কথা, একদম মিছে কথা। তুমিও জানো যে এটা মিছে কথা। আমাকে আর গড়া যাবে না। আমি তৈরি হয়ে গেছি যত সব ফেলনা উচ্ছিষ্ট টুকিটাকি দিয়ে। তোমার কথা আলাদা বুদ্ধু, ভদ্র পরিবারে তোমার জন্ম। বুভুক্ষ থাকার কি যন্ত্রণা তা তুমি কোনো দিন টের পাওনি। উহ, পেটের ভেতর যেন একটা ইঁদুর কুড়ে কুড়ে আমাকে খেত, আর সেই খালি পেটে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে পড়তাম। আমার পক্ষে সবকিছু শেষ পর্যন্ত কিছুতেই ঠিক হয়ে যেতে পারে না।
কাল যদি কেউ আমাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বানিয়ে দেয়, তবু সেই শিশুকালের খালি পেট কি তাতে ভরবে? বলো, কি করে সেটা সম্ভব? দুঃখভোগ করার জন্যই আমার জন্ম হয়েছে। আমার মতো এত দুঃখ জীবনে কেউ পায়নি। জীবনের অর্ধেকটা সময় তো হাসপাতালে কাটিয়েছি। আসপিওনালে, হাভানায়, নিউ অর্লিয়ান্সে জ্বরে ঢুকেছি। বার্বাডোসে খোসমাচড়ায় মরতে বসেছিলাম। গা হাত পা প্রায় পচে গিয়েছিল। 6 মাস ভুগেছি সেখানে। তারপর হুনুলুলুতে বসন্ত রোগে ধরল। সাংহাইতে 2টো পাই ভাঙল। ফ্রিস্কোতে 3টা পাজরার হাড়, আর আলাস্কায় হলো নিউমোনিয়া। আর এখন আমার দিকে শুধু একবার তাকিয়ে দেখো, আমার পিঠের হাড় লাথি মেরে ভেঙে দিয়েছে। দেখতে না দেখতে কাশির সঙ্গে রক্ত উঠবে। কি করে এইসব ঠিক হয়ে যাবে বলো? এর কি কোনো প্রতিবিধান আছে? কে করবে? ঈশ্বর? আমাকে এই জাহাজে যেদিন তিনি পাঠাবার ব্যবস্থা করেন, সেই দিনই বোধহয় আমার প্রতি ঘৃণায় তিনি মুখ বাঁকিয়েছিলেন। 1 ঘণ্টা কি তারও বেশিক্ষণ ভাগ্যের বিরুদ্ধে ওর এই অভিযোগ একটানা চলল। তারপর খোঁড়াতে খোঁড়াতে, কোকাতে কোকাতে সে নিজের কাজে লেগে গেল। কিন্তু তার দুচোখে দুনিয়ার যাবতীয় বস্তুর প্রতি একটা উদগ্র ঘৃণা জ্বলতে লাগল। নিজের শরীর সম্পর্কে তার ধারণা অবশ্য নির্ভুল প্রতিপন্ন হল। রক্তবমি করল সে, আর অসহ্য যন্ত্রণা ভোগ করল, এবং মনে হলো ঈশ্বরও তাকে এত ঘৃণা করেন যে ওকে মরতে দিলেন না। শেষ পর্যন্ত ও সেরে উঠতে লাগল। সেই সঙ্গে সঙ্গে সবকিছুর প্রতি তার বিদ্বেষও বেড়ে উঠল। আরও কদিন কেটে গেলে পর জনসন নিজের বিধ্বস্ত দেহটাকে টানতে টানতে ডেকে উঠে এলো কাজের জন্য। তখনও সে বেশ অসুস্থ। আমি কয়েকবার লক্ষ্য করেছি যে অত্যন্ত কষ্ট করে মাস্তুলের গা বেয়ে সে পাল ঠিক করে দেবার জন্য উপরে উঠছে। হাল ধরার সময় যেন ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ছে। কিন্তু তার চাইতেও বড় কথা, ওর বুক যেন ভেঙে গেছে। বাঘা লার্সেনের সামনে সে গোলামের মতো তটস্থ হয়ে থাকত। জোহানসেনের সামনে পোকার মতো মাটিতে মিশে যেতে চাইত। কিন্তু লিচের আচরণ ছিল একেবারে অন্যরকম। বাঘা লার্সেন আর জোহানসেনের দিকে অসংকোচে তীব্র বিদ্বেষ ভরা দৃষ্টিপাত করতে করতে সে বাঘের বাচ্চার মতো দৃপ্তভঙ্গিতে ডেকের ওপর চলাফেরা করতে লাগল। একদিন রাতে আমি শুনলাম ও জোহানসেনকে লক্ষ্য করে বলছে, তোমাকে আমি ঠিকই একবার দেখে নেব, গুন্ডা কাহাকা। অন্ধকারের মধ্যেই মেয়েটোকে একটা বিশ্রী গাল দিল, এবং তার পর মুহূর্তে রান্নাঘরের গায়ে কি একটা অস্ত্র ঠক করে এসে পড়ল। তারপর আবার কিছু গালিগালাজ, সাপসাপান্ত, এবং একটা বিদ্রুপের হাসি শোনা গেল। সব শান্ত হলে পর আমি চুপি চুপি বাইরে এসে দেখি রান্নাঘরের দেয়ালের কাছে একটা ভারী ছুরি 1 ইঞ্চিরও বেশি গেঁথে আছে। কয়েক মিনিট পরে অন্ধকারের মধ্যে মেয়েটো খোঁজ করতে এসেছিল, কিন্তু আমি পরের দিন গোপনে ছুরিটা লিজকে ফিরিয়ে দিই। লিজ নীরবে মুখে হাসি ফুটিয়ে ছুরিটা গ্রহণ করল। আমার সমশ্রেণীর লোকের হাজারো উচ্ছ্বাসপূর্ণ বাক্যের চাইতে বেশি আন্তরিক ধন্যবাদ ফুটে উঠেছিল তার সেই হাসির মধ্যে। সারা জাহাজে তখন আমি একমাত্র ব্যক্তি যার সঙ্গে কারও কোনো ঝগড়া নেই। সবাই আমাকে সুনজরে দেখে। শিকারীরা সম্ভবত আমাকে সহ্য করত মাত্র, কিন্তু কেউ অপছন্দ করত না। স্মোক আর হেন্ডারসন ডেকের ওপর দড়ির দোলনায় দুলতে দুলতে আমাকে বলল যে আমি হাসপাতালে শিক্ষিত নার্সের চাইতেও তাদের বেশি যত্ন করেছি। সমুদ্রযাত্রার শেষে ওরা যখন টাকা কড়ি বুঝে পাবে, তখন আমার কথা তারা ভুলবে না, যেন আমি তাদের টাকার মুখাপেক্ষী ছিলাম। আমি যে নাকি ওদের সবাইকে এই জাহাজ আর তার সব সাজ সরঞ্জাম সমেত একাধিকবার কিনে নিতে পারতাম। কিন্তু বর্তমান মুহূর্তে আমার ওপর তাদের সেবার ভার পড়েছিল। তাদের ক্ষতগুলির যত্ন নেবার দায়িত্ব ছিল আমার। তারা যেন সুস্থ হয়ে ওঠে, আমাকেই তা দেখতে হয়েছিল, এবং আমার দায়িত্ব পালনে আমি ত্রুটি করিনি। বাঘা লার্সেন আবার তীব্র মাথা ব্যথার যন্ত্রণায় আক্রান্ত হল। 2 দিন ভুগল সে। নিশ্চয়ই অসহ্য যন্ত্রণা হয়েছিল, কারণ আমাকে কেবিনে ডেকে পাঠালো। সে একটা রুগ্ন ছোট্ট শিশুর মতো বিনা বাক্য ব্যয়ে আমার সব নির্দেশ পালন করল। কিন্তু আমার কোনো চেষ্টারই কিছু ফল হলো না। আমার কথা মতো সে চুরুট আর মদ খাওয়া ছেড়ে দিল। কিন্তু তার মতো ওই রকম আশ্চর্য স্বাস্থ্যবান একটি প্রাণীর কেন যে মাথা ধরত, তাই আমার কাছে অবাক লাগত। লুই বলতো, খোদার মার এটা, বুঝলে? যত কুকীর্তি সে করেছে এটা তার ফল। ভবিষ্যতে আরো অনেক কিছু হবে, তুমি দেখে নিও। নয়তো নয়তো আমি জানতে চাইলাম। ঈশ্বর বসে বসে ঘুমোচ্ছেন, নিজের কাজে মন দিচ্ছেন না। অবশ্য এসব কথা বলবার কোনো দরকার নেই আমার। আমি বলেছি যে সবাই আমাকে সুনজরে দেখতে আরম্ভ করেছিল। আমি ভুল বলেছি। টমাস মার্গ্রিস যে আমাকে শুধু আগের মতো ঘৃণা করত তাই নয়, আমাকে ঘৃণা করার একটা নতুন কারণ সে আবিষ্কার করে নিয়েছিল। বেশ কিছুদিন আমি ব্যাপারটা বুঝতে পারিনি।
কিন্তু শেষ পর্যন্ত রহস্যটি আবিষ্কার করলাম। তার আক্রোশ এই জন্য যে আমি ভাগ্যবান। ভদ্র ঘরে আমি জন্মগ্রহণ করেছি। স্মোক আর হেন্ডারসনকে আবার একদিন ডেকের ওপর পাশাপাশি দেখা গেল। বন্ধুর মতো আলাপ করতে করতে তারা এই প্রথমবারের মতো একটু ব্যায়াম করছে। আমি লুইকে ঠাট্টা করলাম, কি হে, এখনো কেউ মরেনি কিন্তু? লুই তার চতুর ধূসর চোখ মেলে আমাকে আপাদমস্তক লক্ষ্য করল। তারপর গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, আমি বলছি ঝড় উঠবেই, তখন সববার ডাক পড়বে, কেউ রেহাই পাবে না। আমি বেশ কিছুদিন ধরে ভেতরে ভেতরে তার আভাস পেয়েছি, কিন্তু এবার এসে পড়ল বলে আর বেশি দেরি নেই। আগে কে যাবে? আমি জিজ্ঞাসা করলাম। সে হেসে উত্তর দিল, আজ যেই হোক মোটু লুই নয়, সে কথা তোমাকে বলে দিতে পারি। আমি আমার অস্থিমজ্জায় ভালোভাবে জানি যে আগামী বছর এই সময় আমি ঠিক আমার বুড়ি মায়ের কাছে পৌঁছে যাব। সমুদ্রের বুকে আমার মা ৫টা ছেলেকে হারিয়েছে। এই সমুদ্রের দিকে তাকিয়ে তাকিয়ে তার বুড়ো চোখ ক্লান্ত হয়ে পড়েছে। সেই চোখে গিয়ে আমি চোখ রাখব। একটু পরে টমাস মাগ্রিস এগিয়ে এসে আমাকে প্রশ্ন করল, কি বলছিল ও? আমি একটু ঘুরিয়ে জবাব দিলাম, বলছিল তার মায়ের সঙ্গে দেখা হবে একদিন। আমার চোখের ওপর তার হতাশ নিষ্প্রভ দুটি চোখ মেলে মাগ্রিস বলল, আমার মাই ছিল না কোনোদিন। চতুর্দশ অধ্যায়। আমার একসময় মনে হলো আমি মেয়েদের প্রকৃত মূল্যায়ন কখনো করিনি। নিজের প্রকৃতির মধ্যে আমি অবশ্য কখনো বিশেষ রকম প্রেম প্রবণতার লক্ষণও আবিষ্কার করিনি। অথচ আজ অবধি মেয়েদের পরিবেশের বাইরে আমি খুব বেশি কাল কোনোদিন কাটাইনি। আমার মা আর বোনেরা সর্বদাই আমাকে ঘিরে থাকত। সারাক্ষণ আমার স্বাস্থ্য নিয়ে তাদের যত্ন আর চিন্তার অন্ত থাকত না। কিছুদিন পরপরই তারা আমার ঘরের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টায় তৎপর হয়ে উঠত। তাদের সযত্ন পরিশ্রমের ফলে ঘরের চেহারা বেশ সুশৃঙ্খল দেখালেও আমার আপাতদৃষ্টিতে অগোছালো ব্যবস্থার মধ্যেও যেটুকু শৃঙ্খলা থাকত তাও অন্তর্হিত হলো। ওদের সস্নেহ উৎকণ্ঠার অত্যাচার থেকে সবসময় আমি পালাবার জন্য ব্যস্ত থাকতাম। কিন্তু এখন এই মুহূর্তে তাদের উপস্থিতি কত লোভনীয় মনে হচ্ছে। তাদের চঞ্চল চলাফেরার সময় যে কাপড়ের খসখস শব্দকে আমি দারুণ ঘৃণা করতে আরম্ভ করেছিলাম, সে শব্দ শুনবার জন্য আমার সমগ্র চিত্ত এখন লালায়িত হয়ে উঠল। যদি কোনোদিন বাড়ি ফিরে যাই, তাহলে আর কখনো যে ওদের কোনো কাজে বিরক্তি প্রদর্শন করব না, এ কথা আমি সুস্পষ্টভাবে বলতে পারি। তারা যত খুশি আমার স্বাস্থ্য নিয়ে ব্যস্ত হোক, যত ওষুধের বোঝা চাপাক আমার ওপর, সারাদিন আমার ঘর ঝেড়ে মুছে যত গোছগাছ করুক, আমি কিছুই বলবো না। পরম তৃপ্তি ভরে নিজের চেয়ারে হেলান দিয়ে আমি ওদের কাণ্ড কারখানা লক্ষ্য করব এবং ওই রকম একটি মা আর গুটি কয়েক বোন যে আমার আছে, সে কথা ভেবে ঈশ্বরকে ধন্যবাদ দেব। এইসব কথা ভাবতে ভাবতে আমার মনে অন্য একটি চিন্তার উদয় হলো। গোষ্ঠের বুকে এই যে জনকুড়ি লোক আছে, এদের মায়েরা কোথায়? মানুষ স্ত্রীজাতি থেকে একেবারে সম্পূর্ণভাবে বিচ্যুত হয়ে শুধু নিজেদের দল নিয়ে সারাক্ষণ দুনিয়ার বুকে ঘুরে বেড়াবে, এই ব্যবস্থা আমার কাছে অস্বাভাবিক ও অকল্যাণকর বলে মনে হলো। এর ফলে একটা অশালীনতা ও বর্বরতার জন্ম অবধারিত। এই যে আমার চারপাশে এতগুলি লোক দেখছি, এদের স্ত্রী বোন কন্যা থাকা উচিত, তাহলে এদের মধ্যে কোমলতা আর মায়া মমতার বিকাশ ঘটত। বছরের পর বছর ধরে এদের একজনও কোনো সুস্থ সুন্দর রমণীর সান্নিধ্যে আসেনি। সে ধরনের কোনো প্রাণীর কল্যাণকর প্রভাবের পরিমণ্ডলে তারা ধরা পড়েনি। তার ফলে এদের জীবনে কোনো ভারসাম্য নেই। একান্তভাবে বন্য পশুর যে দিক, সেই পৌরুষের দিকটা এদের ক্ষেত্রে অতিরিক্ত বিকশিত হয়েছে। তাদের প্রকৃতির অন্য দিকটি, আধ্যাত্মিকতার দিকটি ক্ষুণ্ণ হয়েছে, বস্তুত পক্ষেও অসার হয়ে গেছে। নারীসঙ্গ বিবর্জিত কুমারের দলেরা নিজেদের মধ্যে অনবরত সংঘর্ষের ফলে দিন দিনই রূঢ় রুক্ষ অমার্জিত হয়ে উঠেছে। এদের কোনোদিন মা বলে কেউ কখনো ছিল কিনা মাঝে মাঝে আমার সন্দেহ হয়। এরা যেন অর্ধমানব অর্ধ পশু, বিশেষ এক জাত, যে জাতের মধ্যে লিঙ্গের বালাই নেই। কচ্ছপের ডিমের মতো সূর্যের উত্তাপে তাদের জন্ম, কিংবা ওই ধরনের নোংরা কোনো প্রক্রিয়ার মধ্যেই তারা সৃষ্টি। চিরজীবন তারা বর্বরতা ও নিষ্ঠুরতার মধ্য দিন কাটায় এবং অবশেষে অনুরূপ কুৎসিত পরিবেশেই তারা মৃত্যুবরণ করে। মনের মধ্যে এই সব চিন্তার উদয় হতেই আমি কৌতূহলী হয়ে গতরাতে জোহানসেনের সঙ্গে কিছুক্ষণ আলাপ করলাম। আমাদের যাত্রা শুরু হবার পর থেকে এই প্রথম সে কাজের বাইরে আমার সঙ্গে দু কথা বলল। 18 বছর বয়সে সে সুইডেন ত্যাগ করেছে। এখন তার বয়স 38, আর এতদিনের মধ্যে সে একবারও দেশে যায়নি। বছর 2 আগে চিলিতে খালাসিদের একটা সরাইখানায় নিজের একজন শহরবাসীর সঙ্গে তার দেখা হয়েছিল।
তার কাছে শুনেছিল ওর মা এখনো দেশে বেঁচে আছেন। একদৃষ্টিতে কম্পাসের দিকে তাকিয়ে সে বলল, এতদিনে নিশ্চয়ই খুব বুড়ো হয়ে গেছে। বলেই তীব্র দৃষ্টিতে হ্যারিসনের দিকে তাকালো। সে জাহাজটি নির্ধারিত পথ ত্যাগ করে 1 পয়েন্ট দূর দিয়ে চালাচ্ছিল। আমি প্রশ্ন করলাম, কখন তার কাছে শেষ চিঠি লিখেছ? হিসেব করল সে। 81 সালে। না, বোধহয় 82 সালে। ওহো, 83 সালে কি? হ্যাঁ, 83 সালে, 10 বছর আগে। মাদাগাস্কারের একটি ছোট্ট বন্দর থেকে লিখেছিলাম। অর্ধেক পৃথিবীর ওপাশে তার উপেক্ষিত মাকে লক্ষ্য করে সে যেন বলল, মানে প্রত্যেক বছরই দেশে ফিরব ভেবেছি, কাজেই চিঠি লিখে আর কি হবে? একটা তো মোটে বছর, আর প্রত্যেক বছরই একটা না একটা বাধা দেখা দিল। শেষ পর্যন্ত আর যাওয়াই হলো না। কিন্তু এখন আমি মেট হয়েছি। ফ্রিস্কোতে ফিরে গিয়ে ভ্রমণযাত্রার শেষে হিসাব নিকাশের পর হয়তো $500 হাতে পাব। তারপর অন্য এক জাহাজে কাজ নিয়ে হর্ন ঘুরে লিভারপুলে পাড়ি দেব। সেখানে হয়তো আরও কিছু টাকা পাবো, আর সেখান থেকে নিজের পয়সায় টিকিট কেটে দেশে ফিরে যাব। তখন আর মাকে কাজ করে খেতে খেতে হবে না। তোমার মা কি এখনো কাজ করে নাকি? কত বয়স হবে তার? 70-এর মতো, সে জবাব দিল। তারপর সগর্বে যোগ করল, আমাদের দেশে জন্মের পর থেকে মরার দিন পর্যন্ত আমরা কাজ করি। সেজন্যই আমরা এতদিন বাঁচি। আমি তো 100 বছর পর্যন্ত বাঁচব। আমাদের এই আলাপের কথা আমি কোনোদিন ভুলব না। তার সঙ্গে আর কোনোদিন আমার কথা হয়নি। বোধহয় কারো সঙ্গেই হয়নি। আমি কেবিনে ফিরে গেলাম, ভাবলাম শুয়ে পড়ব। কিন্তু নিচে বড্ড গুমট মনে হলো। সেদিনটা ছিল পরিষ্কার, রাত প্রশান্ত। ধীর ও মন্থর গতিতে আমাদের জাহাজ এগিয়ে চলেছে। আমি বগলের নিচে কম্বল আর বালিশ নিয়ে ডেকের ওপর উঠে এলাম, সেইখানে ঘুমাবো বলে। হ্যারিসন আর কম্পাস আধারের মাঝখান দিয়ে যাবার সময় আমি লক্ষ্য করলাম যে এবার সে নির্ধারিত পথ ছেড়ে পুরো 3 পয়েন্ট দূরে দিয়ে যাচ্ছে। ভাবলাম বোধহয় ঘুমিয়ে পড়েছে, পাছে গাল খায়, সেজন্য ওকে সতর্ক করে দিলাম। কিন্তু সে মোটেই ঘুমিয়ে পড়েনি। তার দু চোখ খোলা, বিস্ফারিত। একদৃষ্টিতে সে কি যেন দেখছে। আমার মনে হলো তার মধ্যে একটা ভীষণ আলোড়ন চলছে। আমার কথার কোনো জবাব দিতে পারল না সে। আমি প্রশ্ন করলাম, কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? সে মাথা নাড়ল, যেন ঘুম থেকে জেগে উঠল এইরকম একটা শ্বাস নিল। আমি তিরস্কারে সুরে বললাম, তাহলে ঠিকমতো জাহাজ চালাও। সে তার হাতের চাকাটা একটু ঘোরালো। কম্পাসের কাঁটাটা নড়ে উঠে ধীরে ধীরে আবার উত্তর উত্তর পশ্চিম বিন্দুতে সে স্থির হয়ে থামল। আমি আমার বিছানাপত্র গুছিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবার উদ্যোগ করেছি, এমন সময় হঠাৎ একটা কিছু নড়ে উঠতে দেখে সেদিকে ফিরে তাকালাম। অবাক হয়ে সম্মোহিতের মতো আমি দেখলাম যে পেছনের রেলিংয়ের ওপর দিয়ে একটা ভেজা বলিষ্ঠ পেশিবহুল হাত উঠে এলো। তারপর অন্ধকারের মধ্যে আরেকটি হাত তার পাশে দেখা দিল। সমুদ্রের অন্ধকার বুক থেকে উঠে আসা এবার কি মূর্তি দেখব আমি? যাই দেখি না কেন, একটু বুঝলাম যে সে দড়ি বেয়ে জাহাজে উঠে আসছে। তারপর দেখলাম একটা মাথা, চুল ভেজা, খাড়া, এবং তারপর বাঘা লার্সেনের নিঃসংশয় চোখ আর মুখ। তার ডান গাল রক্তে ভেসে যাচ্ছে। মাথায় কোনো ক্ষতস্থান থেকে সে রক্ত অজস্র ধারায় গড়িয়ে পড়ছিল। জাহাজে পা দিয়েই সে দ্রুত হ্যারিসনের দিকে তাকালো, যেন সুনিশ্চিত হয়ে নিল যে ওকে ভয় করার কোনো কারণ নেই। তার সারা গা থেকে সমুদ্রের পানি ঝরে পড়ছিল। আমার দিকে ও এগিয়ে আসতেই আমি নিজের অজান্তে আঁতকে উঠে পিছিয়ে গেলাম। ওর চোখে মৃত্যুর বিভীষিকা। নিচু গলায় সে বলল, ঠিক আছে বুদ্ধু, মেট কোথায়? আমি মাথা নাড়লাম, জানি না। জোহানসেন, জোহানসেন, আস্তে আস্তে সে ডাকল। হ্যারিসনকে লক্ষ্য করে এবার সে প্রশ্ন করল, কোথায় গেল জোহানসেন? এতক্ষণে হ্যারিসন যেন আত্মস্থ হয়েছে। চঞ্চল গলায় সে জবাব দিল, আমি জানি না স্যার, একটু আগে তাকে সামনের দিকে যেতে দেখেছি। আমিও একটু আগে সামনের দিকে গিয়েছিলাম, কিন্তু দেখছো তো আমি যেদিকে গিয়েছিলাম সেদিক থেকে ফিরে আসিনি। এর কারণ বলতে পারো? নিশ্চয়ই পানিতে পড়ে গিয়েছিলেন স্যার, আমি বললাম। পেছনে শিকারীদের আস্তানায় খোঁজ করব আমি? বাঘা লার্সেন মাথা নেড়ে নিষেধ করল, ওখানে তাকে পাবে না বুদ্ধু। ঠিক আছে, তোমাকে দিয়েই হবে। তুমি আমার সঙ্গে এসো। তোমার বিছানাপত্র এখন থাকুক ওখানে, ওর জন্য ব্যস্ত হয়েও না। আমি ওকে অনুসরণ করলাম। সারা জাহাজে মনে হলো কেউ কোথাও নেই। হতচ্ছাড়া শিকারীগুলো 4 ঘন্টার পাহারায় যে থাকবে তাও পারে না, জানে শুধু আলসেমি করতে আর পড়ে পড়ে মোটা হতে। বাঘা লার্সেন তিক্ত গলায় মন্তব্য করল। একটু পরে 3 জন খালাসির দেখা মিলল। ওরা 3 জনই ঘুমিয়েছিল। বাঘা লার্সেন তাদের উল্টে দিয়ে ভালো করে মুখ দেখল।
ওদের আজ রাতে পাহারা দেবার কথা, তবে জাহাজের সাধারণ প্রথা অনুযায়ী আকাশ আর সমুদ্রের অবস্থা ভালো থাকলে পাহারাদাররা জেগে থাকে না, নির্বিঘ্নে ঘুমায়। শুধু একজন অফিসার, হাল ধরা খালাসি আর একজন পাঞ্জিরি জেগে থাকে। বাঘা লার্সেন প্রশ্ন করল, কার পাঞ্জিরির কাজ করার কথা? হালিওক নামের একটি খালাসি কাঁপা গলায় জবাব দিল, আমার স্যার। এইমাত্র ঘুমিয়ে পড়েছিলাম স্যার। আমি দুঃখিত, আর কখনো এরকম ভুল হবে না। তুমি ডেকের ওপর কিছু দেখেছ? কোনো শব্দ শুনেছ? না স্যার, আমি। কিন্তু বাঘা লার্সেন আর অপেক্ষা করল না। একটা অস্ফুট বিরক্তির ধ্বনি করে সে এগিয়ে গেল। হলিওক এত সহজে রেহাই পাবে ভাবিনি। সে অবাক হয়ে চোখ কচলাতে লাগল। বাঘা লার্সেন এবার খালাসিদের আস্তানায় নেমে যাবার জন্য তৈরি হলো। নিচু হয়ে সরু সিঁড়িতে পা দিতে দিতে আমাকে বলল, খুব আস্তে এবার। আমি কম্পিত বক্ষে ওকে অনুসরণ করলাম। কি যে হয়েছে, কি যে হবে, কিছুই আমি বুঝতে পারলাম না। কিন্তু নিঃসন্দেহে রক্তপাত হয়েছে। বাঘা লার্সেন খেয়ালের বশে পানিতে পড়ে যায়নি। আপনা থেকে তার মাথাটা অতটা কেটে যায়নি। তাছাড়া মেট জোহানসনের কোনো পাত্তা নেই। এই প্রথম আমি খালাসিদের শোবার আস্তানায় পা দিলাম। যা দেখলাম তার স্মৃতি সহসা মন থেকে মুছে যাবে না। ছোট্ট একটুখানি ত্রিকোণ জায়গা, 3 দিকে উপর নিচে 2 সারি করে 12টি বাঙ্ক। ওই অতটুকু জায়গার মধ্যে 12 জন প্রাণীকে থাকা, খাওয়া, শোয়া আর জীবন ধারণের যাবতীয় কর্ম সম্পাদন করতে হয়। বাড়িতে আমার শোবার ঘরও আকারে খুব বড় ছিল না, কিন্তু তার মধ্যে এরকম 12টা ঘরের জায়গা হতো। আর উচ্চতার মাপ ধরলে অন্তত 20টা এরকম ঘর তার মধ্যে পুড়ে দেয়া যেত। সর্বত্র কেমন একটা টকটক গন্ধ আর বদ্ধ গুমোট আবহাওয়া। একটা সামুদ্রিক লণ্ঠন দুলতে দুলতে নিষ্প্রভ আলো দিচ্ছিল। সেই আলোতে দেখলাম কোথাও এক ফোঁটা জায়গা নেই। বুট, অয়েল স্কিন, ফর্সা আর নোংরা জামাকাপড় আর নানান জিনিসে সব গাদাগাদি, ঠাসাঠাসি। জাহাজের দোলানির সাথে সাথে এগুলিও দোলে, দেয়ালের গায়ে ধাক্কা খায়। মনে হয় গাছের ডালপালা যেন বাড়ির দেয়ালে কিংবা ছাদের গায়ে ঝাপটা খাচ্ছে। কোথায় একটা ভারী বুট নির্ভুল সময়ের ব্যবধানে বারবার এসে সজোরে সশব্দে দেয়ালের গায়ে ঠক ঠক করে লাগছিল। যদিও সমুদ্র সে রাতে মোটামুটি শান্ত ছিল, তবু অনবরত নানা জিনিসের ঠক ঠক ঝনঝন শব্দ হতে লাগলো। আমার মনে হলো এ একটা অসহনীয় পরিবেশ। কিন্তু ঘুমন্ত খালাসিরা নির্বিকার। ওরা 8 জন। নিচে 2 জন পাহারায় আছে। ওদের নিঃশ্বাসে গায়ের গন্ধ ও গরমে বাতাস ভারী। কারো নাক ডাকছে, কারো মুখ দিয়ে অস্ফুট গুঙ্গানি বা বড় বড় নিঃশ্বাসের শব্দ নির্গত হচ্ছে। পশু মানবের সব চিহ্নই সুস্পষ্ট, কিন্তু ওরা সত্যিই ঘুমিয়ে আছে। সবাই কি ঘুমিয়ে, কিংবা একটু আগে কি সত্যি সত্যি সবাই ঘুমিয়েছিল? বাঘা লার্সেন সেইটিই পরীক্ষা করতে এসেছে। কারা ঘুমের ভান করে পড়ে আছে, কারা মোটেই ঘুমিয়ে নেই, কিংবা একটু আগে ঘুমিয়েছিল না, এবং সেভাবে সে এটা যাচাই করতে আরম্ভ করল। তাতে বোকাচিওরও একটা গল্পের কথা মনে পড়ে গেল আমার। সে ঝুলন্ত আংটা থেকে লণ্ঠনটা খুলে নিয়ে আমার হাতে দিল। তারপর ডান দিকের বাঙ্কের সারি ধরে এগুতে শুরু করল। ওপরের বাঙ্কে শুয়েছিল উফটি উফটি কানাকা, চমৎকার সুদক্ষ নাবিক। তার সঙ্গীরা তার ওই নামকরণ করেছে। সে চিত হয়ে ঘুমিয়ে আছে। শান্ত নিঃশ্বাস পড়ছে মেয়েদের মতো। একটা হাত মাথার নিচে, অন্যটি কম্বলের ওপর পড়ে আছে। বাঘা লার্সেন তার কবজিতে বুড়ো আঙ্গুল আর তর্জনী রেখে নাড়ি দেখল। সেই সময় ও জেগে উঠল। নিদ্রার মতো তার জাগরণও ঘটলেও শান্ত অচঞ্চল ভঙ্গিতে। শরীরে কোথাও কোনো নড়াচড়া দেখা গেল না, শুধু চোখ দুটি নিঃশব্দে খুলে গেল। কালো, বড় বড় উজ্জ্বল বিস্ফারিত পালকহীন চোখে সে আমাদের মুখের দিকে তাকালো। বাঘা লার্সেন ঠোঁটে আঙুল দিয়ে ওকে চুপ করে থাকতে ইঙ্গিত করতেই আবারও চোখ দুটি বন্ধ হয়ে গেল। তার নিচের বাঙ্কে শুয়েছিল লুই। তার মোটা ঘর্মাক্ত উষ্ণ শরীর নিয়ে সে অসাড়ে ঘুমুচ্ছে। নিঃশ্বাসের শব্দ ভারী। বাঘা লার্সেন তার নাড়ি পরীক্ষার জন্য ওর কবজিতে হাত রাখতেই সে নড়ে উঠল। ওর সারা শরীর কুঁকড়ে টান টান হয়ে গেল। এক মুহূর্তের জন্যে ওর গোটা শরীর তার কাঁধ আর গোড়ালির উপর ভর করে শূন্যে বাঁকা হয়ে গেল। তার ঠোঁট নড়ে উঠল, এবং এই রহস্যময় কথা কটি তার মুখ থেকে নির্গত হল। শিলিংয়ের মূল্য হচ্ছে 1 কোয়ার্টার, কিন্তু 3 পেনির দিকে খেয়াল রেখো, নইলে 6 পেন্স বলে চালিয়ে দেবে। তারপর সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কান্না ভেজা গলায় বিড়বিড় করে বলল, 6 পেন্স হচ্ছে 1 টেনার আর 1 শিলিং হচ্ছে 1 পাউন্ড, কিন্তু একটা পেনি যে কি তা বলতে পারবো না। লুই আর কানাকাটি প্রকৃতই ঘুমিয়েছিল। এই সিদ্ধান্ত করার পর বাঘা লার্সেন ডান দিকের পরবর্তী 2টি বাঙ্কের দিকে এগিয়ে গেল। লণ্ঠনের আলোয় এবার লিচ আর জনসনকে দেখা গেল।
বাঘা লার্সেন ঝুঁকে পড়ে তলার বাঙ্কে শায়িত জনসনের নাড়ি দেখতে উদ্যত হলো। আমি লণ্ঠন হাতে স্থির হয়ে সোজা দাঁড়িয়েছিলাম। লণ্ঠনের আলোতে আমি দেখলাম লিজ উপরের বাঙ্কের পাশ দিয়ে সন্তর্পণে মাথা বার করে সব ব্যাপারটা চুপি চুপি দেখছে। বাঘা লার্সেনের উদ্দেশ্যে এক মুহূর্তের মধ্যে তার কাছে স্পষ্ট হয়ে উঠল। সে বুঝল যে এভাবে কাপ্তানের কাছে নির্ভুলভাবে সত্যটি ধরা পড়বে। তৎক্ষণাৎ এক ঝটকায় সে আমার হাতে লণ্ঠন দূরে ছুঁড়ে ফেলে দিল। সমস্ত ঘর নিশ্চিন্দ্র অন্ধকারে ডুবে গেল। লিচু সঙ্গে সঙ্গে বাঘা লার্সেনের ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রথম শব্দ শুনে মনে হলো একটা ষাঁড় আর নেকড়ে বাঘের মধ্যে হুটোপুটি লেগেছে। বাঘা লার্সেন ক্রুদ্ধ গর্জন করে উঠল, আর লিচের কণ্ঠ থেকে নির্গত হলো গায়ে রক্ত পানি করা একটা মরিয়া চিৎকার। জনসনও নিশ্চয়ই লিচের সঙ্গে যোগ দিয়েছিল। এখন পরিষ্কার বোঝা গেল যে তার গত কয়েকদিনকার অতি বিনীত তোষামোদী ভাব ছিল সুপরিকল্পিত ভান। রাতের অন্ধকারে অনুষ্ঠিত এই ভয়ঙ্কর সংঘর্ষে আমার সমস্ত শরীর যেন ভয়ে অসাড় হয়ে গেল। সিঁড়ির গায়ে হেলান দিয়ে আমি থরথর করে কাঁপতে লাগলাম। ওপরে উঠে যেতে পারলাম না। দৈহিক বল প্রয়োগের কোনো বীভৎস দৃশ্য দেখলেই আমার চিরকাল গা বমি বমি করে। এখনও আমার শরীর খারাপ করে এলো। এক্ষেত্রে আমি কিছু দেখতে পারছিলাম না বটে, কিন্তু দেহের সঙ্গে দেহের তীব্র সংঘর্ষের আওয়াজ, প্রচণ্ড কিল চর ঘুষি লাথির শব্দ নিষ্ঠুরভাবে আমার কানের পাতায় এসে বাজল। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তির শব্দ, দ্রুত ক্লিষ্ট নিঃশ্বাসের ধ্বনি, আকস্মিক ব্যথার তীব্র অস্ফুট আর্তনাদ আমাকে পীড়িত করে তুলল। কাপ্তান আর মেটকে খুন করার ষড়যন্ত্রে নিশ্চয়ই অন্যান্যদেরও যোগসাজশ ছিল, কারণ আমার মনে হলো একটুক্ষণের মধ্যেই আরও কেউ কেউ এসে লিচ আর জনসনের সঙ্গে যোগ দিয়ে তাদের দল ভারী করে তুলল। হঠাৎ লিচ চিৎকার করে উঠল, কেউ একটা ছুরি দাও আমাকে, শিগগির! জনসন চেঁচিয়ে উঠল, মাথায় মারো, খুলি ভেঙে দাও। কিন্তু বাঘা লার্সেন ওই যে প্রথম একটা হুঙ্কার ছেড়েছিল, তারপর থেকে তার একটাও শব্দ করেনি। নিঃশব্দে মরিয়া হয়ে সে নিজের প্রাণের জন্য লড়ছিল। তার অবস্থা বেশ সঙ্গীন তখন। প্রথমে যে একবার পড়ে গিয়েছিল, তারপর এতক্ষণেও আর উঠে দাঁড়াতে পারেনি। আমার মনে হলো তার অমানসিক শক্তি সত্ত্বেও এবার বোধহয় তার আর কোনো আশা নেই। ওদের প্রচণ্ড ধস্তাধস্তির ঢেউ আমাকেও এসে আঘাত করল। কয়েকবার আমি পড়ে গেলাম, দেহের নানা জায়গায় আঘাত পেলাম, কিন্তু হইচই আর গোলমালের মধ্যে এক সুযোগে হামাগুড়ি দিয়ে দিয়ে আমি নিচের একটা শূন্য বাঙ্কে গিয়ে কোনো রকমে আশ্রয় নিতে সমর্থ হলাম। লিচের গলা শুনলাম আমি, সবাই এসো তোমরা, বাছাজনকে এবার বাগে পেয়েছি। যারা সত্যি ঘুমিয়েছিল তারা এই হৈহুল্লোড়ে এবার জেগে উঠে জিজ্ঞেস করল, কাকে বাগে পেয়েছ? লিচ অস্ফুট কণ্ঠে জবাব দিল, হারামজাদা মেটকে ধরেছি আমরা। সঙ্গে সঙ্গে ওদের মুখ থেকে একটা উল্লাসের চিৎকার নির্গত হলো, আর ওদের সবাইকে নিয়ে এবার ৭-৭টি জোয়ান পুরুষ বাঘা লার্সেনকে ছেঁকে ধরল। আমার যতদূর ধারণা, লুই ওদের সঙ্গে যোগ দেয়নি। কেউ এসে মৌমাছির চাকে ঘা দিলে যেমন হয় ঘরের অবস্থা, তখন সেই রকম। ওপর থেকে এমন সময় সিঁড়ির ফোকরের মুখে ল্যাটিমারের গলা শোনা গেল। নিচের উত্তেজিত চিৎকার আর ধস্তাধস্তির শব্দ নিশ্চয়ই তার কানে গিয়েছিল। সে সাবধানে লোক, হুট করে নিচে নামল না। গোলমাল একটু কমতেই লিচ আবার অনুনয়ের ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, কই, তোমরা আমাকে একটা ছুরি দিতে পারলে না? কি আশ্চর্য, তোমাদের কারো কাছে একটা ছুরি নেই? আক্রমণকারীদের সংখ্যাধিক্যের জন্যই ব্যাপারটার মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। সব তালগোল পাকিয়ে গিয়েছিল। এক করে অন্যকে তারা বাধা দিতে লাগলো, আর অন্যদিকে বাঘা লার্সেন একাগ্র চিত্তে নিজের সুস্পষ্ট নির্ধারিত উদ্দেশ্য সাধনের জন্য তার দেহের সমস্ত শক্তি নিয়োজিত করল। সে উদ্দেশ্য আর কিছু নয়, কোনো মতে সিঁড়ির কাছে গিয়ে পৌঁছানো। নিরন্ধ্র অন্ধকারের মধ্যেও শুধু শব্দের মাধ্যমে আমি তার অগ্রগতির আভাস পেলাম। তারপর সিঁড়ির পায়ের কাছে পৌঁছাবার পর সে যা করল, তা একটি অতিমানব দানব ছাড়া কারো পক্ষে সম্ভব হতো না। এতক্ষণ শুধু হামাগুড়ি দিয়ে দিয়ে সামনে এগিয়ে গেছে। ওরা সবাই ওকে চারদিক থেকে চেপে ধরে টেনে রাখতে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এবার সে প্রাণান্তকর এক ঝাঁকুনি দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে এক পা করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবার চেষ্টা করল। ওরা নিচ থেকে তার পা আর হাঁটু জড়িয়ে ধরে তাকে টেনে ফেলে দিতে চাইল, কিন্তু বাঘা লার্সেন একটু একটু করে উঠতেই লাগলো। একেবারে শেষ পর্যায়টি আমি শুধু অনুভব নয়, চোখে প্রত্যক্ষ করলাম। ল্যাটিমার এতক্ষণে একটা লণ্ঠন জোগাড় করে সিঁড়ির মুখে ধরেছে। সেই আলোতে মনে হলো বাঘা লার্সেন যেন সিঁড়ির ওপরের দিকে গিয়ে পৌঁছেছে। তাকে আমি দেখতে পাইনি, শুধু তাকে ঘিরে একদঙ্গল মানুষের জটলা আমার চোখে পড়েছিল। মনে হচ্ছিল যেন একটা বিশাল বহুপদী মাকড়সা জাহাজের দোলানির সঙ্গে দোল খেতে খেতে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। মাঝে মাঝে অনেকক্ষণ একদম চুপ করে থেমে পড়ছে,
তারপর আবার নির্ভুলভাবে উঠছে। একবার মনে হলো পা ফসকে পড়ে যাচ্ছে, কিন্তু পরক্ষণেই আবার ভারসাম্য ফিরে পেয়ে সে ওপরের দিকে উঠতে লাগলো। কে ওখানে? লাটিমা চিৎকার করে জিজ্ঞেস করল। লণ্ঠনের মৃদু আলোয় তার বিভ্রান্ত মুখ আমার চোখে পড়ল। নিচের দিকে চোখ কুঁচকে তাকিয়ে আছে। সেই জটপাকানো মানুষের দঙ্গলের ভেতর থেকে একটা জড়িত রুদ্ধ স্বর ভেসে উঠল, লার্সেন। লাটিমার ওপর থেকে তার হাত বাড়িয়ে দিল। নিচ থেকে আরেকটি হাত উঠে এসে তার হাত চেপে ধরল। তারপর ল্যাটিমার সে হাত ধরে সজোরে টান দিল। এবার সিঁড়ির 2 ধাপ এক ঝটকায় বাঘা লার্সেন উঠে গেল। তারপর আরেক হাত বাড়িয়ে সে পাটাতনের কিনারা ধরে ফেলল। খালাসিদের দল এবার সিঁড়ির ওপর থেকে ছিটকে পড়তে শুরু করেছে। বাঘা লার্সেন 2 পায়ে তীব্র লাথি মেরে চলেছে। ওরা বৃথাই তার পা আঁকড়ে ধরে তাকে ধরে রাখবার চেষ্টা করল। একে একে ওরা সবাই ছিটকে নিচে পড়ে গেল। সবশেষে পড়ল লিচ। একেবারে সিঁড়ির ওপরের দিক থেকে সে ছিটকে নিচে তার সঙ্গীদের ওপর গিয়ে সজোরে পড়ল। মাথায় আর কাঁধে আঘাত পেল। তারপর বাঘা লার্সেন আর ল্যাটিমার লণ্ঠনসহ অদৃশ্য হয়ে গেল এবং আমরা আবার পূর্বের অন্ধকারের মধ্যে তলিয়ে গেলাম। ৫ম অধ্যায়। সিঁড়ির পায়ের কাছে হুড়মুড় করে যারা পড়ে গিয়েছিল তারা এবার ব্যথায় চিৎকার আর সাপ-সাপান্ত করতে করতে উঠে দাঁড়ালো। একজন বলল, একটা আলো জ্বালাও কেউ, আমার বুড়ো আঙুল বোধহয় মচকে গেছে। খালাসিটির নাম পার্সন্স। রূঢ় কর্কশ স্বভাব, গায়ের রং তামাটে। স্ট্যান্ডিসের নৌকার হালের মাঝি, হ্যারিসনের সঙ্গে এক নৌকায় সঙ্গী। আমি যে বাঁকে লুকিয়েছিলাম তার এক ধারে বসতে বসতে লিচ বলল, ওইদিকে দেখো, আংটার সঙ্গে একটা লণ্ঠন ঝুলছে বোধহয়। অন্ধকারের মধ্যে নড়াচড়ার খসখস শব্দ হলো। তারপর ফস করে দেশলাই জ্বলে উঠল। পরমুহূর্তে সামুদ্রিক লণ্ঠন জ্বলল। তার ধোঁয়াটে অস্পষ্ট ভুতুরে আলোয় আহত মানুষগুলোকে নড়ে উঠতে দেখা গেল। নিজের নিজের আঘাতের পরিচর্যায় তারা ব্যস্ত হয়ে পড়ল। উফটি উফটি এক হ্যাঁচকা টানে পার্সন্সের আঙুল সোজা করে দিল। ওর নিজের হাতের দিকে আমার দৃষ্টি পড়ল। তার হাতের উল্টো পিঠ রক্তাক্ত, ছড়ে ছিলে একেবারে হাড় বেরিয়ে পড়েছে। তার সে হাত দেখাতে দেখাতে সাদা ঝকঝকে সুন্দর 2 পাটি দাঁত বার করে সে জানালো যে বাঘা লার্সেনের মুখে প্রচণ্ড ঘুষি মেরেছিল এবং তার ফলেই হাতের এই দশা। কার্ফুটের নৌকার মাঝি, আইরিশ আমেরিকান কেলি সে কথা শুনে মারমুখ হয়ে চেঁচিয়ে উঠল, তাহলে এটা তোমারই কীর্তি? বলতে বলতে একেবারে উফটি উফটির মুখের সামনে নিজের মুখ এনে একটা বিকট ভঙ্গি করে পাশ ফিরে এক মুখ রক্ত আর কয়েকটা দাঁত থুথু করে ফেলে দিল। উফটি উফটি এক লাফে পিছু হটে, তারপর আরেক লাফে নিজের বাঁকে গিয়ে সেখান থেকে একটা লম্বা ছুরি বার করে নাচাতে লাগল। লিচ ধমকে উঠল, আহ, বন্ধ করো এসব, তোমাদের কাণ্ড কারখানা দেখে আমার বিরক্তি ধরে যাচ্ছে। বোঝা গেল তার অনভিজ্ঞতা এবং অল্প বয়স সত্ত্বেও সেই এখানে পালের গোদা। কেলি, ওদিকে যাও তুমি। উফটি উফটিকে আর জ্বালিও না, ওই অন্ধকারের মধ্যে সে তোমাকে কি করে চিনবে? কেলি বিড়বিড় করতে করতে অন্যদিকে সরে গেল, আর উফটি উফটি তার ঝকঝকে সাদা দাঁতে হেসে উঠে কৃতজ্ঞতা প্রকাশ করল। সুন্দর দেখতে সে, দেহসৌষ্ঠবে প্রায় রমণীর মতো। মারামারি আর ঝগড়াঝাটিতে পটু বলে তার দুর্নাম ছিল, কিন্তু তার বড় বড় স্বপ্নভরা চোখের কোমলতা সাক্ষ্য দিত ভিন্ন রকম। জনসন জানতে চাইল, ও পালালো কিভাবে? নিজের বাঁকের এক কিনারায় সে বসেছিল, ম্রিয়মাণ হতাশার প্রতিমূর্তি। এখনও তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। একটু আগে যে কঠিন পরিশ্রম করেছে তার রেশ মুছে যায়নি। ধস্তাধস্তিতে তার গায়ের শার্ট ছিঁড়ে ফালি ফালি হয়ে গেছে। একটা গাল কেটে গেছে, সেখান থেকে রক্তের স্রোত তার খালি বুক বেয়ে সাদা উড়ু ভিজিয়ে দিয়ে টিপ টিপ করে মেঝেতে পড়তে লাগল। লিচ তার প্রশ্নের জবাবে বলল, কারণ ও একটা পিশাচ, তোমাদেরকে আগেই সে কথা বলেছি। বলতে বলতে সে ক্ষোভে দুঃখে উঠে দাঁড়ালো। রাগে আর হতাশায় তার চোখে পানি এসে গেল। বারবার সে ক্ষুব্ধ কণ্ঠে বলতে লাগলো, একটা ছুরি তোমরা কেউ আমার হাতে গুজে দিতে পারলে না? কিন্তু অন্যান্য খালাসিরা কেউ তার কথায় কর্ণপাত করল না। তাদের কৃতকর্মের ফলাফলের কথা ভেবে তারা তখন আতঙ্কিত। মারাত্মক ভঙ্গিতে চারদিকে দৃষ্টিপাত করতে করতে কেলি বলল, কিন্তু আমাদের মধ্যে কেউ ফাঁস করে না দিলে যে কে এই মারপিটের মধ্যে ছিল সে কথা ও বুঝবে কি করে? পার্সন্স বলল, আমাদের সব্বার ওপর এক নজর চোখ বুলালেই সে সমস্ত টের পাবে। লুই দাঁত বের করে হাসতে হাসতে বলল, ওকে বলো যে হঠাৎ দেখটা লাফিয়ে উঠে ঘুষি মেরে তোমার দাঁত ভেঙে দিয়েছে।
একমাত্র লুই তার বাঁক ছেড়ে নামেনি, মারামারিতে কোনো অংশ নেয়নি, তার শরীরে কোথাও কোনো আঁচড়ের দাগ নেই। তাই খুশি মনে উৎফুল্ল গলায় সে বলে উঠল, কাল সকালে ওকে একবার তোমাদের শ্রীমুখ দর্শন করতে দাও, তারপর দেখবে কি হয়। একজন বলল, আমরা বলবো যে ওকে আমরা মেড বলে ভুল করেছিলাম। আরেকজন বলল, আমি কি বলবো আমি জানি। হঠাৎ গন্ডগোল আর হইচই শুনে আমি বাঁক থেকে লাফিয়ে নিচে নামতেই মুখে কার প্রচণ্ড ঘুষি খেলাম। খেপে গিয়ে সঙ্গে সঙ্গে আমি পাল্টা ঘুষি মারি। তারপর অন্ধকারে কিছুই টের পাইনি, শুধু এলোপাথারি হাত পা ছুঁড়েছি মাত্র। উজ্জ্বল মুখে কেলি সাই দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আর তোমার ঘুষিতেই আমার দাঁতের এই অবস্থা হয়েছে। লিচ আর জনসন এই আলোচনায় কোনো অংশ নিল না। তার সঙ্গীদের ব্যবহার দেখে মনে হলো ওরা ধরেই নিয়েছে যে এই দুজনের আর কোনো আশা নেই, মৃত্যু তাদের অবধারিত। লিচ কিছুক্ষণ তাদের কথাবার্তা শুনল, তারপর আর সহ্য করতে না পেরে চেঁচিয়ে উঠল, উহ, তোমাদের নিয়ে আর পারা গেল না। এক একজন খালি কথার বাদশা। একটু কথা কম বলে যদি কাজ বেশি করতে, তাহলে এতক্ষণে ওর দফারফা করতে পারতাম। আমি যখন চেঁচিয়ে উঠেছিলাম তখন কেউ একটা ছুরি আমার হাতের কাছে এগিয়ে দিতে পারলে না কেন? তোমাদের ওপর আমার ঘেন্না ধরে গেছে, আর এখন শুধু গুজগুজ ফিসফিস করছো, যেন ধরতে পারলে তোমাদেরও খুন করে ফেলবে। অথচ তোমরা জানো যে তাও করবে না, করা সম্ভব নয় তার পক্ষে। খালাসি আর মাঝিমাল্লা পাবে কোথায় এখানে? নিজের ব্যবসায়ের স্বার্থেই তোমাদেরকে না হলে ওরা চলবে না। তোমরা না হলে জাহাজ চালাবে কে, পাল খাটাবে কে, দাঁড় টানবে কে? জনসন আর আমাকেই আসল ধাক্কা সামলাতে হবে। যাও, এখন নিজের নিজের বাঙ্কে গিয়ে শুয়ে পড়ো, আমাকেও একটু ঘুমোতে দাও। পার্সন্স বলল, বেশ বেশ, আমাদের খুন হয়তো করবে না, কিন্তু দেখে নিও এরপর থেকে আমাদের জান সে ঠিকই অতিষ্ঠ করে তুলবে। এতক্ষণ ধরে আমি আমার নিজের সংকটের কথা ভেবে আতঙ্কিত হয়ে উঠেছিলাম। ওরা যখন আমার উপস্থিতি টের পাবে তখন কি হবে? বাঘা লার্সেনের মতো আমি তো আর ওদের সঙ্গে ধস্তাধস্তি করে এখান থেকে পালাতে পারবো না। ঠিক এই সময় ওপরের সিঁড়ির মুখ থেকে ল্যাটিমানের ডাক ভেসে এলো, বুদ্ধু, কাপ্তান তোমাকে ডাকছে। পার্সন্স জবাব দিল, ও এখানে নেই। না আছে? বলতে বলতে আমি বাঁক ছেড়ে নিচে নামলাম। প্রাণপণ চেষ্টায় অচঞ্চল নির্ভীক কণ্ঠে কথাকটি উচ্চারণ করলাম। খালাসিরা সচকিত মুখে আমার দিকে তাকালো। তাদের মুখে ভয়ের চিহ্ন সুস্পষ্ট ফুটে উঠল। ভয় এবং ভয় থেকে যে পৈশাচিকতা জন্ম নেয় তা। ল্যাটিমারকে উদ্দেশ্য করে আমি চেঁচিয়ে বললাম, আসছি। না, তুমি যাচ্ছ না। বলতে বলতে কেলি থাবার মতো দুহাত উপরে তুলে আমার আর সিঁড়ির মাঝখানে লাফ দিয়ে এসে দাঁড়ালো। পাজি ছুঁচো কোথাকার, গলা টিপে আমি তোমাকে মেরে ফেলবো। আহ, ওকে যেতে দাও, কঠোর কণ্ঠে লিজ আদেশ করল। কক্ষনো না, বলে উঠল কেলি। লিজ যেখানে বসেছিল সেখান থেকে এক চুলও নড়ল না, কিন্তু ইস্পাতের মতো কঠিন গলায় আবার বলল, আমি বলছি ওকে যেতে দাও। এবার কেলি ইতস্তত করল। আমি সিঁড়ির দিকে এগিয়ে যাবার ভঙ্গি করতেই ও একপাশে সরে দাঁড়ালো। সিঁড়িতে পা দিয়ে আমি ঘুরে দাঁড়িয়ে আবছা আলো আধারের মধ্যে ওদের হিংস্র কঠোর মুখের দিকে একবার তাকালাম। হঠাৎ আমার মনের মধ্যে ওদের জন্য কেমন একটা গভীর সহানুভূতির স্রোত বয়ে গেল। বাবুর্চির একটি কথা মনে পড়ে গেল আমার। এই যে নিপীড়ন ওদের সহ্য করতে হচ্ছে, নিশ্চয়ই প্রচণ্ড ঘৃণায় ঈশ্বর তাদের সৃষ্টি করেছিলেন। আমি ওদের দিকে তাকিয়ে ধীরে ধীরে শান্ত গলায় বললাম, বিশ্বাস করো, আমি কিছু দেখিনি, কিছু শুনিনি। সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে যেতে আমি লিজকে বলতে শুনলাম, আমি বলছি ও ঠিক আছে, আমাদের মতো সেও কাপ্তানকে দেখতে পারে না। কেবিনে পৌঁছে দেখলাম বাঘা লার্সেন আমার জন্য অপেক্ষা করছে। গায়ের কাপড় জামা সব খুলে ফেলেছে, সারা শরীর রক্তাক্ত। আমাকে দেখে তার মুখে পুরনো পরিচিত রহস্যময় হাসি ফুটে উঠল। বলল, এসো ডাক্তার, কাজে লেগে যাও। মনে হচ্ছে এ যাত্রায় বেশ ভালো পসার জমবে তোমার। তুমি না থাকলে গোস্টের যে কি অবস্থা হতো জানি না। আমার মধ্যে ওই ধরনের কোনো সুসভ্য অনুভূতির স্থান নেই। থাকলে জাহাজের কাপ্তান হিসেবে তোমার প্রতি সুগভীর কৃতজ্ঞতা জানাতাম। গোস্টের ওষুধের বাক্সে কি কি সাধারণ ওষুধপত্র আছে তা আমার জানা ছিল। স্টোভে গরম পানি চড়িয়ে দিয়ে আমি ওর ক্ষতস্থানগুলো পরিচর্যার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক করতে লাগলাম। বাঘা লার্সেন ততক্ষণ হাসতে হাসতে আমার সঙ্গে গল্প করতে লাগলো। মাঝে মাঝে নিজের আঘাতের পরিমাণটা তীক্ষ্ণ চোখে দেখে যাচাই করতে চেষ্টা করল। আমি এর আগে কখনো তাকে বিবস্ত্র অবস্থায় দেখিনি। এখন তার দেহের আশ্চর্য সৌন্দর্য দেখে আমি মুগ্ধ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। দেহ নিয়ে বাড়াবাড়ি করা আমার প্রকৃতি সিদ্ধ নয়।
কিন্তু আমার মধ্যে যে শিল্পী মন ছিল তাই সৌন্দর্যের উপলব্ধিকে অস্বীকার করতে পারল না। আমাকে স্বীকার করতে হবে যে তার দেহের নিখুঁত গঠন ও ভয়ঙ্কর সৌন্দর্য আমাকে মুগ্ধ করল। আমি খালাসিদেরকেও দেখেছি, তাদের অনেকেই চমৎকার পেশিবহুল দেহের অধিকারী, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কোথাও না কোথাও কিছু খুঁত আমার চোখে ধরা পড়েছে। হয়তো কোথাও কোনো পেশি যথেষ্ট সুগঠিত ও পরিপুষ্ট নয়, কোথাও অত্যধিক পুষ্ট ও স্ফীত, কারো পা দুটি অপেক্ষাকৃত খর্ব, যার ফলে দেহের সমগ্র সামঞ্জস্য ক্ষুণ্ণ হয়েছে, কারো পা আবার অতিরিক্ত লম্বা। একমাত্র উফটির মধ্যেই আমি দেহসৌষ্ঠব লক্ষ্য করেছি। তবে সেই সৌন্দর্যের মধ্যে কেমন একটা মেয়েলি ধাঁচের আভাস ছিল। কিন্তু বাঘা লারসেনের ক্ষেত্রে সবকিছুই ছিল পরিপূর্ণভাবে পুরুষ ব্যঞ্জক, প্রায় দেবতার মতো দেহের নিখুঁত গড়ন। সে যখন হাঁটছিল, কথা বলতে বলতে তার বাহু উত্তোলন করছিল, তখন আমি মুগ্ধ হয়ে তার শার্টিনের মতো চামড়ার নিচে মাংসপেশির চঞ্চল ওঠানামা লক্ষ্য করেছিলাম। বলতে ভুলে গেছি, তার রোদে পোড়া তামাটে রং ওই মুখের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার দেহের বাকি সবটুকু অংশ ছিল শ্বেতশুভ্র, অপূর্ব সুন্দর কোনো শ্বেতাঙ্গিনী রমণীর মতো। তার স্ক্যান্ডিনেভীয় বংশের ধারাই এজন্য দায়ী। ও হাত তুলে যখন মাথার আঘাত পরীক্ষা করে দেখছিল, তখন তার হাতের গুলি ফুলে ফুলে উঠছিল। সাদা চামড়ার নিচে মাংসপেশিগুলো যেন প্রাণবন্ত হয়ে নেচে উঠছিল। এই হাত দিয়েই সে একবার আমাকে প্রায় শ্বাসরুদ্ধ করে হত্যা করতে উদ্যত হয়েছিল। তাকে এই হাত দিয়ে কতজনকে নিষ্ঠুর মারাত্মক আঘাত হানতে আমি দেখেছি। আর এখন এই হাতের ওপর থেকে আমি চোখ সরিয়ে নিতে পারলাম না। একটা ব্যান্ডেজ বাঁধা তুলার মোড়ক হাতে নিয়ে আমি স্থির হয়ে দাঁড়িয়ে অপলক চোখে ওকে দেখতে লাগলাম। মোড়ক থেকে তুলো মেঝের ওপর খুলে পড়তে লাগলো। আমি লক্ষ্যও করলাম না। বাঘা লারসেন আমাকে লক্ষ্য করল। এতক্ষণে আমার খেয়াল হলো যে আমি হাঁ করে ওকে দেখছিলাম। আমি বললাম, ঈশ্বর আপনাকে চমৎকার করে গড়েছেন। তাই নাকি? সে বলল। আমারও অবশ্য তাই ধারণা। মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি, কি জন্যে? উদ্দেশ্য, আমি বলতে গেলাম, কিন্তু সে আমাকে বাধা দিয়ে থামিয়ে দিল। বলল, উপযোগিতা। এই শরীর গড়া হয়েছে ব্যবহারের জন্য। জীবন আর আমার মাঝখানে বাধা হয়ে যা কিছু দাঁড়াবে, সেই সব জীবন্ত বস্তুর উপর ঝাঁপিয়ে পড়ার জন্য, তাদের টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে ধ্বংস করার জন্য এইসব মাংসপেশি তৈরি করা হয়েছে। তাদেরও এরকম না এরকম মাংসপেশি আছে। সেগুলো দিয়ে তারাও কামড়াকামড়ি করতে পারে, অন্যকে ক্ষতবিক্ষত করতে পারে। কিন্তু জীবন আর আমার মাঝখানে তারা যখন এসে দাঁড়ায়, তখন এই ধস্তাধস্তিতে ওরা আমার কাছে হার মানে। ওদের আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলি, নিশ্চিহ্ন করে দিই। উদ্দেশ্য বললে এখানে সমস্ত ব্যাপারটার অর্থ পরিষ্কার হয় না, উপযোগিতা বললে হয়। আমি আপত্তি জানালাম, এটা সুন্দর বা শোভন নয়। সহাস্যে সে উত্তর দিল, অর্থাৎ জীবন সুন্দর নয়, অথচ তুমি বলছো যে আমাকে সুন্দর করে গড়া হয়েছে। এটা দেখেছ? বলতে বলতে সে কেবিনের মেঝেতে নিজের পা দুটিকে দৃঢ়ভাবে প্রথিত করে দেহের মাংসপেশিগুলো কুঞ্জিত করল। দেখতে দেখতে শরীরের বিভিন্ন জায়গায় মাংসপেশি ফুলে ফুলে উঠল। দড়ির মতো গিঁট পাকিয়ে গেল, থরথর করে কাঁপতে লাগল। টিপে দেখো, সে বলল। দেখলাম লোহার মতো শক্ত। লক্ষ্য করলাম যে তার সারা শরীর যেন নিজের অজান্তেই তীক্ষ্ণ, দৃঢ়, ঋজু ও সতর্ক হয়ে উঠেছে। তলপেটে, পিঠে, কাঁধে, কোমরের কাছে চাকা চাকা হয়ে মাংসপেশি ফুলে উঠেছে, হালকাভাবে ওঠানামা করছে। হাত দুটো ঈষৎ উপরে তোলা, হাতের মাংসপেশি একটু সংকুচিত, আঙুলগুলো পাখির নখের মতো একটু বাঁকানো। এমনকি চোখের মধ্যেও একটা ধারালো, তীক্ষ্ণ, সতর্ক দৃষ্টি ফুটে উঠেছে। লড়াইয়ের আলো সেখানে নির্ভুলভাবে দীপ্যমান। এক মুহূর্তের মধ্যে সে আবার শরীরকে শান্ত শিথিল করে এনে বলল, ব্যাস, পরিপূর্ণ ভারসাম্য, প্রশান্ত ও অচঞ্চল। এই পা দিয়ে আমি মাটি আঁকড়ে দাঁড়াই। এই বাহু, হাত, নখ আর দাঁত দিয়ে আমি লড়াই করি, হত্যা করি, প্রাণপণে যুঝি, যেন নিজে নিহত না হই। উদ্দেশ্য? উপযোগিতা বহুগুণে বেশি সঙ্গত শব্দ। আমি তর্ক করলাম না। আদিম সংগ্রামী মানুষের উপকরণ আমি দেখলাম, দেখে অভিভূত হলাম। মনে হলো কোনো শক্তিমান রণতরীর কলকবজার ভেতরটা, কিংবা কোনো আধুনিক সমুদ্রগামী জাহাজের প্রচণ্ড শক্তির উৎস আমি দেখলাম। একটু আগে সাংঘাতিক সংঘর্ষের তুলনায় তার আঘাতের সামান্যতায় আমি অবাক হলাম। বেশ ভালোভাবে আমি তার ক্ষতস্থানগুলো পরিষ্কার করে ওষুধ দিলাম। নিজের কৃতিত্বে নিজেই খুশি হয়ে উঠলাম। কয়েকটি আঘাত খারাপ ধরনের, বাকিগুলো সব সামান্য কাঁটাছেঁড়া কিংবা ছড়ে বা থেতলে যাওয়া। জাহাজ থেকে পানিতে পড়ে যাবার আগে মাথায় যে আঘাত পেয়েছিল,
তার ফলে মাথার খুলি কয়েক ইঞ্চি কেটে গিয়েছিল। তারই নির্দেশে আগে ক্ষতস্থানের চারপাশে চুল কামিয়ে দিয়ে পরিষ্কার করে সেখানে আমি সেলাই করে দিলাম। একটা পাও বেশ ক্ষতবিক্ষত হয়েছিল, যেন একটা বুলডগ আঁচড়ে কামড়ে বিধ্বস্ত করে দিয়েছে। ও বলল যে খালাসিদের মধ্যে কেউ একজন ওখানে কামড়ে ধরেছিল। সারাক্ষণের মধ্যে একবারও সে কামড় ছাড়েনি। একেবারে সিঁড়ির ওপরের ধাপে উঠে লাথি মেরে বাঘা লার্সেন ওর হাত থেকে মুক্তি পেয়েছে। আমার ডাক্তারির কাজ শেষ হতেই বাঘা লার্সেন বলল, শোনো বুদ্ধু, আমি আগেও লক্ষ্য করেছি তুমি মোটামুটি বেশ কাজের লোক। বর্তমানে জাহাজের কোনো মেট নেই, সে কথা তুমি জানো। এখন থেকে তুমি সে দায়িত্ব পালন করবে। মাসে $75 বেতন পাবে। খালাসি, শিকারী, জাহাজের সবাই তোমাকে আজ থেকে মিস্টার ভ্যান উইডেন বলে সম্বোধন করবে। আমি বিস্ময়ে কিছুক্ষণ হতবাক থেকে বললাম, কিন্তু জাহাজ চালানোর কিছুই তো আমি জানি না। কোনো দরকার নেই, কিন্তু অত উঁচুতে উঠেও সব কাজ করতে আমি ভালোবাসি না। আমি আপত্তি জানিয়ে বললাম, আমার বর্তমান অতি সাধারণ অবস্থাতেই জীবনকে বেশ বিপদসংকুল বলে মনে হচ্ছে। তাছাড়া এসব কাজের আমার কোনো অভিজ্ঞতাই নেই। মাঝারি স্তরের হওয়ার মধ্যে তার নিজস্ব বিশেষ ধরনের ক্ষতিপূরণ রয়েছে। সে শুধু হাসল, যেন সব কথা পাকাপাকি স্থির হয়ে গেল। আমি উদ্ধতভাবে বলে উঠলাম, এই নারকীয় জাহাজের মেয়েটা আমি হব না। তার মুখ কঠোর হয়ে উঠল, চোখে নিষ্ঠুর দীপ্তি ফুটে উঠল। নিজের খাস কামরার দিকে যেতে যেতে সে শুধু বলল, আচ্ছা তাহলে এখন এসো। শুভরাত্রি মিস্টার ভ্যান উইডেন। আমি ক্ষীণ কণ্ঠে জবাব দিলাম, শুভরাত্রি মিস্টার লার্সেন। ষোড়শ অধ্যায়। আর হাঁড়ি পাতিল ধুতে হয় না, কিন্তু এটুকু ছাড়া মেটের কাজ যে অন্য কোনো দিক থেকে খুব আনন্দদায়ক হলো তা বলতে পারবো না। মেটের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নিতান্ত সাধারণ জ্ঞানও আমার ছিল না। মাঝিমাল্লারা সহানুভূতি প্রদর্শন করে শিখিয়ে পড়িয়ে না দিলে আমার অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ত। জাহাজের দড়ি কাছি কোথায় কিভাবে টানতে হয়, কেমন করে পাল খাটাতে হয়, কিছুই আমার জানা ছিল না। কিন্তু ওরা আমাকে সবকিছু দেখিয়ে দিল। বিশেষ করে লুই খুব সাহায্য করল। অধীনস্থ লোকজন নিয়ে আমাকে কোনো বেগ পেতে হলো না। কিন্তু শিকারীদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম রূপ নিল। সমুদ্রের রীতিনীতির সঙ্গে তাদের সবারই অল্প বিস্তর পরিচয় ছিল। আমাকে তারা মনে করল একটা জলজ্যান্ত রসিকতা। সত্যি বলতে কি, আমি একজন নির্জলা ডাঙার মানুষ জাহাজের মেট হয়েছি। ব্যাপারটা আমার নিজের কাছেই রসিকতা বলে মনে হলো। সে না হয় হলো, কিন্তু অন্যের কাছে রসিকতার বস্তু বলে গণ্য হওয়া ভিন্ন জিনিস। আমি এসব নিয়ে কোনো নালিশ করিনি, কিন্তু বাঘা লার্সেনকে আমার পদমর্যাদার ব্যাপারে ভয়ানক কড়া দেখা গেল। জোহানসেন কখনো তার মেয়ের জীবনে এত সম্মান পায়নি। রীতিমতো ঝগড়াঝাটি, ভীতি প্রদর্শন আর ধমক দিয়ে বাঘা লার্সেন শিকারীদের পথে আনল। সবাই এখন আমাকে মিস্টার ভ্যান উইডেন বলে সম্বোধন করে। একমাত্র বাঘা লার্সেন মাঝে মাঝে ঘরোয়া পরিবেশে আমাকে বুদ্ধু বলে ডাকত। ব্যাপারটা বেশ মজার। হয়তো কাপ্তান, আমি আর শিকারীরা খেতে বসেছি। এমন সময় হঠাৎ বাতাস পড়ে এলো। বাঘা লার্সেন তখন একটা বিশেষ নৌচালনার পরিভাষা ব্যবহার করে বলে উঠল, মিস্টার ভ্যান উইডেন, তুমি দয়া করে অমুক কাজটা করে আসবে কি? আমি সঙ্গে সঙ্গে ডেকের ওপর গিয়ে হাতের ইশারায় লুইকে কাছে ডেকে বিষয়টা কি তার কাছ থেকে শিখে নিতাম। তারপর কি করতে হবে বেশ ভালো করে বুঝে নিয়ে সেই অনুযায়ী আমি খালাসিদের নির্দেশ দিতাম। এরকম একটি ঘটনার কথা মনে পড়ছে। আমি সবেমাত্র সপ্রতিভভাবে খালাসিদের হুকুম দিচ্ছি, তখন বাঘা লার্সেন হঠাৎ ডেকের ওপর এসে দাঁড়ালো। চুরুটে টান দিতে দিতে সে আমাদের হাতের কাজটা সুসম্পন্ন না হওয়া পর্যন্ত সব প্রশান্ত চিত্তে লক্ষ্য করল। তারপর হাঁটতে হাঁটতে আমার পাশে এসে দাঁড়ালো। একটু পরে বলল, বুদ্ধু, মিস্টার ভ্যান উইডেন, আমার অভিনন্দন গ্রহণ করো। আমার মনে হয় এবার তুমি তোমার বাবার পদযুগলকে তার কাছে কবরে ফেরত পাঠিয়ে দিতে পারো। নিজের পা তুমি এতদিনে খুঁজে পেয়েছ। সে পায়ে ভর দিয়ে তুমি দাঁড়াতে শিখেছ। আর একটু দড়ির কাজ, একটু পাল বানানো, পাল খাটানো শিখে নিলে পর কিছু ঝড় তুফানের অভিজ্ঞতা সঞ্চয় করলেই এই ভ্রমণযাত্রার শেষে তুমি যে কোনো সমুদ্রগামী জাহাজে চাকরি পেয়ে যাবে। এই সময়টায় জোহানসেনের মৃত্যু এবং শিল শিকার পর্ব শুরু হওয়ার আগে পর্যন্ত আমি গোস্টে আমার সবচাইতে প্রীতিপ্রদ দিনগুলো কাটিয়েছি। বাঘা লার্সেন সর্বদা সুবিবেচনার সাথে আমার সঙ্গে আচরণ করেছে। খালাসিরা সবই আমার কাজে আমাকে সাহায্য করেছে। আর টমাস মাগ্রিজের বিরক্তিকর সান্নিধ্য থেকে আমি মুক্তি লাভ করেছিলাম। এবং যত দিন কাটতে লাগলো ততই আমি নিঃসংকোচে বলবো, নিজের সম্পর্কে আমার একটা গোপন তৃপ্তি ও শ্লাঘার ভাব জেগে উঠল। আমি নিরঙ্কুশ ডাঙ্গার মানুষ। এখন জাহাজের অধিনায়কের পরেই আমার স্থান। ব্যাপারটা যতই অবিশ্বাস্য মনে হোক না কেন,
নিজের দায়িত্ব আমি মোটামুটি সুষ্ঠুভাবে পালন করে চলেছিলাম। ওই অল্প সময়ের মধ্যে নিজের কাজে আমি রীতিমতো আনন্দ ও গর্ববোধ করেছিলাম। পায়ের নিচে গোস্টের মৃদু দোলা আমার মনে অদ্ভুত একটা তৃপ্তির স্বাদ জাগিয়ে দিয়েছিল। কিন্তু এই সময় যে আমি অবিমিশ্র সুখ ভোগ করেছিলাম তা নয়। বলা যেতে পারে যে অতীতের চরম দুঃখ কষ্ট ও ভবিষ্যতের চরম দুঃখ কষ্টের মধ্যবর্তী এই সময়টা ছিল অপেক্ষাকৃত সুখের। কারণ খালাসিদের দিক থেকে গোস্ট ছিল একটা নরক বিশেষ। এক মুহূর্তের জন্যে তাদের জীবনে শান্তি বা বিশ্রাম ছিল না। তাকে হত্যা করার জন্য ওদের প্রচেষ্টা এবং ওদের হাতে তার বিগত নিগ্রহের কথা বাঘা লারসেন ভোলেনি, এবং সকাল দুপুর সন্ধ্যা এমনকি রাতেও ওদের জীবনকে দুর্বিষহ করে তোলার সকল প্রয়াসে সে নিজেকে নিয়োজিত করেছিল। ছোট ছোট জিনিসের প্রভাব সম্পর্কে তার ভালো মনস্তাত্ত্বিক ধারণা ছিল, এবং এই সব ছোট ছোট জিনিসের অত্যাচারে সে খালাসিদের প্রায় পাগল করে তুলেছিল। একটা রঙের ব্রাশকে ভুল জায়গা থেকে তুলে ঠিক জায়গায় সরিয়ে রাখার জন্য রাত দুপুরে ও হ্যারিসনকে তার বাং থেকে ডাকিয়ে এনেছে। নিচ থেকে দুজন খালাসিকে ঘুম ভাঙিয়ে তুলে নিয়ে এসেছে হ্যারিসন, কাজটা ঠিকমতো করে কিনা সেটা দেখার জন্য। এসব আমি নিজে দেখেছি। ব্যাপারটা সামান্য, কিন্তু এরকম সামান্য ঘটনা যদি হাজার গুণে বর্ধিত করা যায়, তাহলে তার ফলে খালাসিদের মনের অবস্থা কীরকম দাঁড়াতে পারে তা সহজেই অনুমেয়। দিনরাত অসন্তোষের গুঞ্জন লেগেই ছিল। মাঝে মাঝে ঝগড়াঝাটিও হতে লাগলো। কিল চর ঘুষিও চলল। সবসময় দেখা গেল যে ২-৩ জন খালাসি তাদের এই মনুষ্যরূপী দানব প্রভুর মার খেয়ে ক্ষতস্থানের পরিচর্যায় ব্যস্ত রয়েছে। কাপ্তানের কেবিনে আর শিকারীদের আস্তানায় বন্দুক আর গুলিগোলার সঞ্চয়ের পরিপ্রেক্ষিতে খালাসিদের পক্ষে কোনো সম্মিলিত যৌথ প্রচেষ্টার সম্ভাবনা ছিল না। লিচ আর জনসনের ওপরই বাঘা লারসেনের পৈশাচিক আক্রোশ তীব্রভাবে ঝরে পড়ল। জনসনের মুখে চোখে এমন একটা করুণ বিষণ্ণতা চিরন্তন বাসা বাঁধল যে ওকে দেখে আমার কষ্টে বুক ফেটে যেতে লাগল। কিন্তু লিচের ব্যাপারটা অন্যরকম। তার দুর্ধর্ষ সংগ্রামী প্রকৃতির গড়নই আলাদা। তার ভেতরে এমন তীব্র জ্বালাময়ী ক্রোধ সবসময় টকবক করে ফুটছিল যে দুঃখ করার সময় তার ছিল না। আমি দেখলাম যে তার ঠোঁট দুটি একটা চরম হিংস্র ভঙ্গিতে সবসময় সামান্য ফাঁক হয়ে আছে। বাঘা লারসেনকে দেখলেই তার গলার মধ্যে একটা ভয়াবহ ক্রুদ্ধ গর্জনধ্বনি গড়গড় করে ওঠে। আমার মনে হয় তার অজান্তেই বন্য পশু যেমন ঘুরে ঘুরে চোখ দিয়ে তার খাঁচার তদারককারীর দিকে তাকায়, আমি ওকে ঠিক সেইভাবে তার দু চোখ দিয়ে বাঘা লারসেনকে অনুসরণ করতে দেখেছি। আর সেই সময় তার গলার ভেতর থেকে দাঁতের ফাঁক দিয়ে ঠিক বন্য জন্তুর মতো একটা ঘড়ঘড় শব্দ বার হতো। আমার মনে আছে একদিন দিনের বেলায় ডেকের ওপরে ওকে একটা কাজের নির্দেশ দেবার জন্য আমি পেছন থেকে ওর পিঠের ওপর হাত রেখেছিলাম। সঙ্গে সঙ্গে সে একটা অস্ফুট চিৎকার করে এক লাফে পেছনে সরে গিয়ে হিংস্র ভঙ্গিতে আমার দিকে তাকিয়েছিল। ও ভুল করেছিল, ভেবেছিল আমি বুঝি বাঘা লারসেন। সামান্যতম সুযোগ পেলেই লিচ কিংবা জনসন বাঘা লারসেনকে নিশ্চয়ই খুন করত, কিন্তু সে সুযোগ তারা পেল না। বাঘা লারসেন সেরকম কোনো সুযোগই তাদের দিল না। তাছাড়া ওদের কাছে উপযুক্ত কোনো অস্ত্রও ছিল না। শুধু হাত দিয়ে কি আর তারা করতে পারত? কয়েকবার লিচের সঙ্গে তার সংঘর্ষ বেঁধেছে। প্রত্যেকবারই লিচ বনবিড়ালের মতো তার দাঁত আর নখ দিয়ে তাকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করার প্রয়াস পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত প্রচণ্ড মার খেয়ে অবসন্ন কিংবা অজ্ঞান হয়ে ডেকের ওপর লম্বা হয়ে শুয়ে পড়েছে। তাই বলে আরেকবার লড়াই করতে লিচের কখনো অনাসক্তি দেখা যায়নি। তার নিজের মধ্যে যে পিশাচ লুকিয়েছিল, সে পিশাচই তাকে নিরন্তর বাঘা লারসেনের ভেতরকার পিশাচকে আক্রমণ করতে প্ররোচিত করত। ডেকের ওপর দুজনের দেখা হলেই সাপসাপান্ত আর মারামারি শুরু হতো। কোনো রকম অজুহাত ছাড়াই অকস্মাৎ লিচকে আমি বাঘা লারসেনের ওপর ঝাঁপিয়ে পড়তে দেখেছি। একবার ও বাঘা লারসেনকে লক্ষ্য করে তার মোটা ভারী ছুরি ছুঁড়ে মেরেছিল। 1 ইঞ্চির জন্য বাঘা লারসেনের গলায় লাগেনি। আরেকবার মাস্তুলের মাথা থেকে একটা তীক্ষ্ণ সূচিমুখ ভারী লৌহদণ্ড নিচে ফেলে দিয়েছিল। অত উঁচু থেকে জাহাজের দোলানির মধ্যে লক্ষ্য স্থির করা সহজ ছিল না। তবুও দণ্ডটি প্রায় বাঘা লারসেনের মাথা ঘেঁষে শো শো করে নেমে এসে সশব্দে ডেকের কাঠে 2 ইঞ্চি বসে গিয়েছিল। আরেকবার চুপি চুপি শিকারীদের আস্তানায় হানা দিয়ে সে একটা টোটা ভর্তি বন্দুক তুলে নিয়ে ডেকের দিকে ছুটে যাচ্ছিল। শেষ মুহূর্তে কার্ফুট ওকে ধরে ফেলে বন্দুক কেড়ে নেয়। আমি অনেকবার ভেবেছি বাঘা লারসেন ওকে মেরে ফেলে ব্যাপারটা চুকিয়ে দেয় না কেন, কিন্তু ও শুধু হাসত। মনে হতো সমস্ত ব্যাপারটা যেন সে উপভোগ করছে। হিংস্র প্রাণীকে কেউ কেউ পোষ মানিয়ে নিজের কাছে আছে রাখে, তার মধ্যে একটা বিশেষ ধরনের আনন্দ খুঁজে পায়। আমার মনে হয়
বাঘা লার্সেনের ক্ষেত্রে এখানে ওইরকম কোনো মনোভাবই কার্যকরী হয়েছিল। আমাকেও বলেছিল, জীবনকে এইভাবে হাতের মুঠোয় নিয়ে ঘুরে বেড়াবার মধ্যে একটা রোমাঞ্চ আছে। মানুষ স্বভাব জুয়ারি, আর জীবনের চাইতে বড় কিছু নিয়ে জুয়া ধরা যায় না। জুয়ার দান যত বড়, রোমাঞ্চের তীব্রতাও তত বেশি। লিজের আত্মাকে একটা মারাত্মক উত্তেজনার শীর্ষে পৌঁছে দিয়ে আমি যে আনন্দ পাচ্ছি, কেন নিজেকে তা থেকে বঞ্চিত করব? বস্তুতপক্ষে আমি তাকে রীতিমতো দয়া দেখাচ্ছি। রোমাঞ্চের এই অনুভূতি তো পারস্পরিক, সে নিজে জানে না, কিন্তু এখন সে রাজকীয় জীবনযাপন করছে। জাহাজের আর কোনো নাবিকের এ সৌভাগ্য হয়নি। ওদের কারও কোনো উদ্দেশ্য নেই, কিন্তু তার জীবনে একটা বিশেষ কর্মসাধনের স্থির লক্ষ্য রয়েছে, একটা সর্বব্যাপী প্রয়াস, একটা সর্বগ্রাসী উদ্দেশ্য, আমাকে হত্যা করার আকাঙ্ক্ষা, আমাকে হত্যা করতে সক্ষম হবে এই আশা। সত্যি বুদ্ধু, সে একটা উত্তুঙ্গ তরঙ্গের শীর্ষদেশে বসে আছে। এত শিহরিত দ্রুততায়, এত তীব্র তীক্ষ্ণভাবে সে জীবনে কোনো দিন বেঁচেছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। মাঝে মাঝে যখন রাগে, আবেগ ও উত্তেজনার শিখরে উঠে সে টগবগ করতে থাকে, তখন সত্যি তাকে দেখে আমার ঈর্ষা হয়। আমি বললাম, কিন্তু এ তো কাপুরুষতা, সব সুযোগ সুবিধাই তো আপনার দিকে। গম্ভীর সুরে সে প্রশ্ন করল, তোমার আর আমার মধ্যে কে বেশি কাপুরুষ? একটা অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে নিজেকে তার সঙ্গে নির্বিবাদে যুক্ত করে তুমি তোমার বিবেকের সঙ্গে আপোষ করো। তুমি যদি সত্যি মহৎ হতে, সত্যিই যদি নিজের প্রতি যথার্থ ও নিশ্চিন্ত থাকতে, তাহলে তুমিও লিচ আর জনসনের সঙ্গে যোগ দিতে। কিন্তু তুমি ভীতু, তুমি বাঁচতে চাও। তোমার মধ্যে যে জীবন আছে তা চিৎকার করে বলছে যে সে বাঁচতে চায়, যে কোনো মূল্যে বাঁচতে চায়। অতএব অগৌরবের মধ্যে নিজের উজ্জ্বলতম স্বপ্নের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে তোমার তুচ্ছ নীতিবোধকে ধুলোয় লুটিয়ে দিয়ে তুমি বেঁচে থাকো। আর যদি নরক বলে কিছু থাকে, তবে সেই নরকের দিকে তোমার আত্মাকে সোজা ঠেলে দাও। বা, আমার ভূমিকা তোমার চাইতে অনেক বেশি সাহসী। আমি কোনো পাপ বা অন্যায় করি না, কারণ আমার মধ্যে জীবনের যে প্ররোচনা আমি অনুভব করি, তার সঙ্গে আমি অসদাচরণ করি না। আমি অন্তত আমার আত্মার প্রতি অকপট ও আন্তরিক, তুমি নও। ওর কথার মধ্যে একটা হুল ছিল, হয়তো সত্যিই আমার ভূমিকা ছিল কাপুরুষের। ওর কথা যত ভেবে দেখলাম, ততই আমার মনে হলো যে আমি নিজের প্রতি অন্যায় করেছি। ও যা বলেছে তাই আমার করা উচিত। জনসন আর লিচের সঙ্গে যোগ দিয়ে ওকে খুন করার চেষ্টা করাই আমার কর্তব্য। এই পর্যায়ে আমার মনে হয় আমার পিউরিটান উত্তর পুরুষের ঐতিহ্য আমাকে অনুপ্রেরণা জোগালো। সব রকম নিষ্ঠুরতা, এমনকি নরহত্যা পর্যন্ত অনুমোদন করল। ব্যাপারটা আমি বেশ ভালো করে ভেবে দেখলাম। দুনিয়ার বুক থেকে এরকম একটা পিশাচকে দূর করতে পারলে সেটা নিঃসন্দেহে একটা মহৎ কাজ হবে। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে, আনন্দের সঙ্গে দিন কাটাবে, জীবন আগে চাইতে সুন্দর ও মধুর হয়ে উঠবে। নিজের বাঙ্কে শুয়ে শুয়ে নিদ্রাহীন চোখে আমি বিষয়টা তন্ন তন্ন করে বিবেচনা করলাম। গোটা পরিস্থিতি খতিয়ে দেখলাম। বাঘা লার্সেনের অনুপস্থিতির সুযোগ নিয়ে লিচ আর জনসনের সঙ্গে এ নিয়ে সলা পরামর্শ করলাম, কিন্তু ওরা উভয়ই সব আশা ছেড়ে দিয়েছে। জনসন তার স্বভাবজ নৈরাশ্যের জন্যে, আর লিচ বারবার মার খেতে খেতে ক্লান্ত অবসন্ন হয়ে। কিন্তু একদিন রাতে লিচ হঠাৎ আমার হাতে গাঢ় চাপ দিয়ে বলল, আমি জানি আপনি খাঁটি লোক, মিস্টার ভ্যান উইডেন, কিন্তু আপনি যেখানে যেমন আছেন মুখ বন্ধ করে তাই থাকুন আপাতত। কোনো কথা বলবেন না। আমরা মরেছি সে কথা আমরা জানি, কিন্তু তবুও হয়তো একদিন কোনো কঠিন প্রয়োজনের মুহূর্তে আপনি আমাদের কিছু সাহায্য করতে পারেন। পরদিন ওয়েনরাইট দ্বীপ দৃষ্টিগোচর হল। বাঘা লার্সেন ঠিক সেই সময় তার ভবিষ্যৎবাণী করল। জনসনকে সে মেরেছিল। লিচ বাঘা লার্সেনকে তখন আক্রমণ করে। পরে দুজনকেই বাঘা লার্সেন চাবুক দিয়ে প্রহার করে এবং প্রহার শেষ করে লিচকে লক্ষ্য করে বলে, লিচ, আজ হোক কাল হোক আমার হাতে তোমার মৃত্যু অবধারিত, সে কথা তুমি জানো, তাই না? লিচ উত্তরে একটা হিংস্র চাপা গর্জন করে উঠল। আর জনসন, তোমার সঙ্গে আমার বোঝাপড়া শেষ হবার আগেই তুমি জীবন সম্পর্কে এত হতাশ এবং বীতশ্রদ্ধ হয়ে উঠবে যে রেলিং টোপকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে। দেখো আমার কথা ঠিক হয় কি না। বলেই সে ফিসফিস করে আমাকে লক্ষ্য করে যোগ করল, তার মনের মধ্যে একটা ইঙ্গিত ঢুকিয়ে দিলাম। এবার আমি যা বললাম ও ঠিক তাই করবে। এ নিয়ে তোমার সঙ্গে আমার 1 মাসের বেতন বাজি ধরতে পারি। আমার আশা ছিল যে পিপাতে খাবার পানি ভর্তি করার সময় বাঘা লার্সেনের নিপরিত লোকগুলো পালিয়ে যাবার একটা সুযোগ পেতে পারে, কিন্তু তার সতর্কতায় তাও সম্ভব হলো না। একটা নির্জন সমুদ্র তীরের আধা মাইলখানেক দূরে পাড়ের কাছে ঢেউ এড়িয়ে আমাদের জাহাজ থামল। তীরের একধারে গভীর খাত, তার তীক্ষ্ণ খাড়া দেয়াল বেয়ে ওপারে যাওয়ার সাধ্য কোনো মানুষের নেই।
বাঘা লার্সেন নিজে জাহাজ থেকে নেমে পানি ভর্তির কাজ তদারক করল। তার চোখের সামনে লিচ আর জনসন ছোট ছোট পিপাতে পানি ভর্তি করে সেগুলো গড়াতে গড়াতে সমুদ্র তীরে নিয়ে গেল। নৌকায় চড়ে হঠাৎ কোনো সুযোগকে তারা যে পালাবে তার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু তবুও হ্যারিসন এবং কেলি একবার সে চেষ্টা করেছিল। ওরা দুজন এক নৌকায় কাজ করছিল। ওদের কাজ ছিল তীর থেকে জাহাজে পানি ভর্তি পিপা নিয়ে যাওয়া। এক একবার ওরা মাত্র একটি করে পিপা নিতে পারত। দুপুরে ঠিক খাবার আগে খালি পিপা নিয়ে জাহাজে থেকে তীরে যাবার পথে হঠাৎ তারা দিক পরিবর্তন করে বাঁ দিকে যে অন্তরীপটি সমুদ্রের দিকে বেরিয়ে এসেছিল সেটাকে ঘুরে মুক্তিপথে পাড়ি জমাতে চাইল। এদিকে ফেনিল তটরেখার ওপারে জাপানি ঔপনিবেশিকদের মনোরম সুশ্রী গ্রাম আর সহাস্য উপত্যকা বহু দূর পর্যন্ত বিস্তৃত। একবার ওর কাছাকাছি পৌঁছতে পারলে আর তারা বাঘা লার্সেনের পরোয়া করবে না। হেন্ডারসন আর স্মোককে আমি সেদিন সারা সকাল ডেকের ওপর পায়চারি করতে দেখেছি। এতক্ষণে তার মানে বুঝলাম। দুটো রাইফেল তুলে নিয়ে পলাতকদের লক্ষ্য করে এইবার তারা ধীরে সুস্থে গুলি ছুটতে শুরু করল। কঠিন হৃদয়হীন লক্ষ্যভেদের একটি প্রদর্শনী দেখলাম আমি। প্রথমে ওদের নৌকার দুপাশ দিয়ে পানি ছুঁয়ে গেল তাদের বুলেট। ওরা আরও জোরে বৈঠা চালাতে লাগলো। ধীরে ধীরে বুলেটও নৌকার কাছে সরে এলো। আর একটু ভালো করে তাক করতে করতে আমাকে উদ্দেশ্য করে স্মোক বলল, দেখো এবার কেলির ডান দিকের বৈঠা ঘায়েল করব। আমি দূরবীনে চোখ রাখলাম। স্মোক গুলি ছুড়ল। দেখলাম বৈঠার চওড়া চ্যাপটা পাট চুরমার হয়ে গেল। হেন্ডারসন নির্বাচন করল হ্যারিসনের ডান বৈঠা। ঘটনার পুনরাবৃত্তি হলো। নৌকা শোঁ করে ঘুরে গেল। অল্পক্ষণের মধ্যে বাকি দুটি বৈঠাও ঘায়েল হলো। ভাঙা বৈঠা নিয়ে ওরা নৌকা চালাবার প্রয়াস পেল, কিন্তু গুলির আঘাতে তাও তাদের হাত থেকে খসে গেল। কেলি একটা ভাঙা কাঠের পাত তুলে নিয়ে সেটা দিয়ে পানি কেটে কেটে সামনে এগিয়ে যাবার চেষ্টা করল, কিন্তু তীক্ষ্ণ সূচালো ফলাগুলো হাতে বিঁধতেই যন্ত্রণায় চিৎকার করে সে তা হাত থেকে ফেলে দিল। তারপর সব আশা বিসর্জন দিয়ে ওরা চুপ করে বসে রইল। বাঘা লার্সেন তীর থেকে অন্য একটা নৌকা পাঠিয়ে ওদের জাহাজে টেনে নিয়ে যাবার ব্যবস্থা করল। সেই দিন বিকালের দিকে আমরা নোঙর তুলে আমরা আবার আমাদের নির্ধারিত পথে পাড়ি দিলাম। আর সামনে কোনো কাজ নেই। ৩-৪ মাস ধরে সিলভূমিতে শুধু অনবরত শিল শিকার করা। ভবিষ্যৎ রীতিমতো অন্ধকার। ভারী মন নিয়ে আমি নিজের কাজ করে যেতে লাগলাম। জাহাজে যেন মৃত্যুর নিস্তব্ধ বিষণ্ণতা নেমে এলো। বাঘা লার্সেন আবার তার ওই অদ্ভুত প্রাণান্তকর মাথা ধরায় আক্রান্ত হয়ে নিজের বাঙ্কে পড়ে আছে। হ্যারিসন ম্রিয়মান বিষণ্ণ মুখে হাল ধরে দাঁড়িয়ে আছে। শরীরের অর্ধেক ভার হাতে ধরা চাকার ওপর ন্যস্ত। মনে হয় এত ক্লান্ত যে নিজের দেহের ভার আর নিজে বহন করতে পারছে না। অন্যান্য খালাসিরা সবাই নির্বাক বিমর্ষ। ওদের আস্তানার দিকে এগুতেই কেলিকে দেখলাম সিঁড়ির মুখে হাঁটুতে মাথা গুজে দুহাত মাথার দুপাশে চেপে ধরে অবর্ণনীয় হতাশার প্রতিমূর্তির মতো চুপ করে বসে আছে। জনসনকে দেখলাম একেবারে জাহাজের সামনের পাটাতনে উপুর হয়ে শুয়ে নির্নিমেষ চোখে সমুদ্রের ফেনিল তরঙ্গরাশির দিকে তাকিয়ে আছে। তাকে দেখেই সভয়ে আমার বাঘা লার্সেনের ইঙ্গিতের কথা মনে পড়ল। মনে হলো ওর কথা বুঝি এক্ষুনি ফলে যাবে। আমি ওর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তার হতাশ বিষণ্ণ চিন্তার জাল থেকে তাকে ছিনিয়ে আনতে চেষ্টা করলাম। সরিয়ে আনতে চেষ্টা করলাম ওকে ওখান থেকে, কিন্তু সে শুধু একটু ম্লান হাসল, অথচ আমার কথা রাখল না। আমি নিজের জায়গায় ফিরে চললাম। এমন সময় লিজ এগিয়ে এসে বলল, মিস্টার ভ্যান উইডেন, আপনার কাছে একটা অনুরোধ আছে। যদি আপনার কোনোদিন ফ্রিস্কোতে ফিরে যাবার সৌভাগ্য হয়, তবে ম্যাট ম্যাকার্থিকে খুঁজে বার করার চেষ্টা করবেন কি? আমার বাবা। মেফেয়ার বেকারির পেছন দিকে হিলের ওপর তার একটা জুতো সেলাইয়ের দোকান আছে। সবাই চেনে। আপনার বিশেষ কষ্ট হবে না বার করতে। তার সঙ্গে দেখা করে বলবেন ওকে আমি যত দুঃখ কষ্ট দিয়েছি তার জন্য শেষ পর্যন্ত নিজে খুব দুঃখিত হয়েছি। আর আর বলবেন ঈশ্বর যেন তার মঙ্গল করেন। আমি মাথা নেড়ে জানালাম যে তাই হবে। তারপর বললাম, কিন্তু কোনো ভাবনা নেই লিজ। আমরা সবাই সান ফ্রান্সিসকোতে ফিরে যাব। তারপর তুমি আর আমি একসাথে ম্যাট ম্যাকার্থির সঙ্গে দেখা করতে যাব। আমার হাতে হাত রেখে সে বলল, আপনার কথা বিশ্বাস করতে স্বাদ হয়, কিন্তু পারছি না। বাঘা লার্সেন আমাকে মেরে ফেলবে আমি জানি। এখন আমার একমাত্র কামনা ব্যাপারটা যেন তাড়াতাড়ি চুকে যায়। ওর কাছ থেকে চলে আসতে আসতে আমারও মনে হলো যে তাই বুঝি ভালো। ব্যাপারটা যখন ঘটবেই তখন চটপট ঘটে গেলেই হয়। চারদিকে সর্বব্যাপী বিষাদের ছায়া আমাকেও আচ্ছন্ন করল।
চরম দুর্যোগ মনে হলো অপ্রতিরোধ্য এবং অনিবার্য। ডেকের ওপর পায়চারি করতে করতে বাঘা লার্সেনের ঘৃণ্য চিন্তাধারায় আমিও যেন নিজেকে প্রভাবিত বোধ করলাম। কেন এত সব কাণ্ড কারখানা? মানুষের আত্মার এই রকম অর্থহীন বিনাশের মধ্যে জীবনের মাহাত্ম্যের চিহ্ন কোথায়? কুৎসিত এবং সস্তায় এই জীবন। তাহলে যত তাড়াতাড়ি এর বিলোপ ঘটে ততই তো ভালো। সব চুকে বুকে নিঃশেষ হয়ে যাক। আমিও রেলিংয়ের ওপর ভর দিয়ে সতৃষ্ণ নয়নের সমুদ্রের পানির দিকে অপলক চোখে তাকিয়ে রইলাম। তার বিস্তৃতি শীতল সবুজ অতলান্ত গভীরতায় আমি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। এই প্রতীতি আমাকে অভিভূত করে ফেলল।